আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো আজকে আমরা চলে এসেছি পদার্থবিজ্ঞান প্রথম পর্বের চ্যাপ্টার 5 কাজ, শক্তি, ক্ষমতা, ওয়ার্ক, এনার্জি, পাওয়ার এই চ্যাপ্টারটির পর্ব 1। তো চলো আমরা আজকের ক্লাসটা শুরু করি। প্রথমেই বলা যাক যে এই চ্যাপ্টারে কিছু ইম্পর্টেন্ট টপিক আছে, যেমন কুয়ার ম্যাথ। কুয়া থেকে কতটুকু পানি শূন্য করলে, কতটুকু পানি তুললে কাজ কতটুকু হতে পারে, ক্ষমতা কতটুকু হতে পারে সেই পাম্পের, যে পাম্প দ্বারা তুমি পানি তুলেছো, কিংবা কর্মদক্ষতার ব্যাপারটাও চলে আসতে পারে। অর্থাৎ ক্ষমতা, কর্মদক্ষতা, ক্ষমতা, কর্মদক্ষতা এই টাইপের ম্যাথগুলো বেশিরভাগ আসবে এই কুয়ার ম্যাথ থেকে। কুয়ার ম্যাথ থেকে বেশিরভাগ এই প্রশ্নগুলো করা হয়। তো আমাদের আজকে যে পর্ব 1, সেই পর্ব 1-এ আমরা মেনলি এই কুয়ার ম্যাথটাই দেখব, যে কুয়ার ম্যাথে কিভাবে সলভ করা হয়। এবং আমি আশা রাখতে পারি যে তোমরা শেষ পর্যন্ত যারা যারা এই ক্লাসটা করবা, তারা এই বছর একটা সিকিউ হলেও কমন পাবা এই টপিক থেকে। কারণ ভাইয়া, তোমরা যখন প্রশ্ন ব্যাংক সলভ করবা তখন তোমরা দেখবা যে কুয়ার ম্যাথ থেকে অহরহ প্রশ্ন চলে এসেছে এবং আগামীতেও আসবে, এটা আশা করাই যায়। কারণ এটা হচ্ছে বলা যায় এই চ্যাপ্টারের সবচেয়ে হট টপিকের গুলোর মধ্যে একটা। সো কুয়ার ম্যাথ নিয়ে আমাদের আজকের পর্ব 1। এছাড়াও আমরা হেলানো তল রিলেটেড কিছু ম্যাথ করব, যেগুলো আমরা পরবর্তীতে অন্য ক্লাসে চেষ্টা করবো। এমন কিছু হচ্ছে আদার্স টপিক রয়েছে, যেমন স্প্রিং, দোলক, এগুলোরও কিছু ম্যাথ আমরা ট্রাই করব। তবে সেগুলো আজকে না, আজকে আমাদের পড়ার টপিক হচ্ছে কুয়ার ম্যাথ বা কুয়া রিলেটেড যত ম্যাথ আছে সেগুলো আমরা সলভ করব। আজকের ক্লাসটা মেইনলি হচ্ছে আমাদের অনশর্ট অনশর্ট সিকিউ টাইপের ক্লাস হয়ে থাকবে। অর্থাৎ আমরা বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইজ করব। কিন্তু বোর্ড প্রশ্নে যাওয়ার আগে আমাদের একটু বেসিক জানা লাগবে। চ্যাপ্টারটার আজকে প্রথম ক্লাস, চলো একটু বেসিক জেনে নিই, তারপরে আমরা বোর্ড প্রশ্নে চলে যাব। ওকে, তো প্রথমে যে বেসিকটা বা প্রথম কথাটাই হচ্ছে কাজ। এই চ্যাপ্টারের প্রথম ওয়ার্ডটাই হচ্ছে কাজ। কাজ কি? কাজ একটি স্কেলার রাশি। কাজ একটি স্কেলার রাশি, যেই স্কেলার রাশিটা হচ্ছে দুইটা ভেক্টর রাশির ডট গুণফল। কথাটা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। দুইটা ভেক্টর রাশি, একটা ভেক্টর রাশি কি এফ, মানে কি এটা বল, আরেকটা ভেক্টর রাশি কি সরণ। দুইটি ভেক্টর রাশির যখন আমি ডট গুণফল করব, তখন আমি কাজ পাবো। এটা আমার এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। সাথে সাথে আমাদের বেসিকটা জানা হয়ে গেল। ওকে, তো এভাবে কি আমরা লিখতে পারি? না, আমরা তো এভাবে লিখতে পারবো না। আমরা আরেকটু ভাঙবো। কাজ বলতে আরো কি বোঝানো হয়? কাজ বলতে যদি আরেকটু বিস্তারিত ভাবে আমরা বলি, আরেকটু বিস্তারিত হয়ে যদি আমি বলতে চাই, তাহলে সেটা হচ্ছে যে কাজ ইজ ইকুয়াল টু বল গুণ বলের দিকে সরণের উপাংশের মান। বল গুণ বলের দিকে সরণের উপাংশের মান। তো এখন সরণের উপাংশ বা বলের দিক বলতে কি বোঝাচ্ছে? চলো আমরা একটু বোঝার চেষ্টা করি জিনিসটা। ওকে, তো এটা আমার একটা বস্তু। এই যে আমরা একটা বস্তু এঁকেছি এখানে। এই বস্তুটার উপর আমি এফ একটা বল দিয়েছি। আমি একটা বলে বস্তুটাকে ধাক্কা দিয়েছি। তাহলে বলের দিক হচ্ছে আমার এইদিকে, যেখানে আমি এফ লিখে রাখছি। এটা হচ্ছে আমার বলের দিক। এবং বস্তুটার সরণ, বল দেওয়ার ফলে বস্তুটার একটা সরণ ঘটেছে। সেই সরণটা ঘটেছে এই দিকে, সরণটা ঘটেছে ওপর দিকে। এবং বল এবং সরণের একটা মধ্যবর্তী কোণ সেজন্য সৃষ্টি হয়েছে। সেটা কি? থেটা। সেটা হচ্ছে থেটা। তাহলে এখানে বলা যায় যে বলের দিকে যদি আমি এখন সরণের উপাংশ চিন্তা করি, এটা বলের দিক, এটা সরণের দিক। সরণের উপাংশটা আমার বলের দিকে আসতে পারে। তো এখন বলের দিকে সরণের উপাংশ পেতে হলে কি করতে হবে? এই সরণের ছায়াটা আমাকে এখানে নিয়ে আসতে হবে। সরণের ছায়াটা এখানে নিয়ে আসলে আমি বলের দিকে সরণের উপাংশ পাবো। তো এইটা হচ্ছে আমার সরণ। আমি হলুদ কালার দিয়ে দেখালাম, এটা হচ্ছে আমার সরণ। এই সরণের উপাংশ অর্থাৎ সরণের ছায়া, এই যেটা সেই ছায়া ধরলাম। তো এই ছায়াটা কিভাবে পেতে পারি? এটা একটা বলা যায় যে ট্রিক, যে তুমি যদি এই জায়গাটাতে একটা লাইট দাও, এটা তো তোমার লাইট, এটা হচ্ছে তোমার লাইট, এই সাদাটা। এখন লাইট ফেললা, তখন এর ছায়াটা এখানে পড়লো। যতটুকু পড়লো ছায়াটা, এটাই হচ্ছে বলের দিকে সরণের উপাংশ। সেটা কত? এস কস থেটা। বলের দিকে সরণের উপাংশ এস কস থেটা। তাহলে এখন আমরা যদি এখানে একটু খেয়াল করি যে কি বলা হচ্ছে, বল গুণ বলের দিকে সরণের উপাংশের মান। তাহলে বল কি এফ, এবং বলের দিকে সরণের উপাংশ কি এস কস থেটা। তাহলে ইজ ইকুয়াল টু এফ এস কস থেটা। ওকে, আমরা জানি এটুকু। এরপরে কি, এখন যদি আমি সরণ ধরে করতে চাই,
তাও আমি করতে পারবো। এখন আমি বললাম যে সরণ গুণ সরণের দিকে বলের উপাংশের মান, এটাও কাজ। কেমনে? এটা একটু দেখি। তো সেম ভাবে আমার এটা বস্তু, এটা আমার বস্তু, বস্তুর উপর আমি বল দিয়েছি, আমি বস্তুর উপর বল দিয়েছি, আর আমার বস্তুর সরণ ঘটেছে এইদিকে। ওকে, বস্তুর উপর বল দিয়েছি এইদিকে, বস্তুর সরণ ঘটেছে এইদিকে। ওকে, এখন আমি ধরলাম সরণ, সরণের দিকে বলের উপাংশ চাচ্ছি, অর্থাৎ এই যে বলের মানটা বা বলের এই যে রেখাটা, এর ছায়াটা আমার এর উপর ফেলা লাগবে, সরণের দিকে ফেলা লাগবে, তাই না? এর ছায়াটা আমার সরণের দিকে ফেলা লাগবে, তাহলে আমি সরণের দিকে বলের উপাংশ পাবো। ওকে, তাহলে সেম ভাবে মধ্যবর্তী কোণ থিটা, তাহলে বলের দিক সরণের দিকে বলের উপাংশ পাওয়ার জন্য আবার আমার ছায়া লাগবে। একটা লাইট নিলাম, একটা লাইট নিয়ে আমি আবার ছায়া ফেললাম, ছায়া ফেলার ফলে এর ছায়াটা পড়লো এইটুকু, ধরলাম এইটুকু ছায়া পড়লো এইটার, এই যে বলের উপাংশের। তাহলে এটা কত? বলের উপাংশ, সরণের দিকে বলের উপাংশ এফ কস থিটা। ওকে, যার উপাংশ নিচ্ছি তার সাথে কস থিটা গুণ হচ্ছে, সহজ কথা। উপাংশ জিনিসটা আমরা ভেক্টর চ্যাপ্টারে নিশ্চয়ই পড়ে এসেছি। তাহলে এফ কস থিটা সরণের দিকে বলের উপাংশ হচ্ছে। তো এখন আমরা এখানে খেয়াল করি, কাজ ইজ ইকুয়াল টু সরণ, সরণ গুণ সরণের দিকে বলের উপাংশ, সরণ গুণ সরণের দিকে বলের উপাংশ এফ কস থিটা। তাহলে এস গুণ এফ কস থিটা ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা, একই ব্যাপার। তুমি সরণ গুণ করো কিংবা বল গুণ করো, আলটিমেটলি এটাই তোমার অ্যান্সার হয় বা এটাই তোমার সূত্র যে এফ এস কস থিটা। আমরা এটা জানি, তাও আমি একটু রিক্যাপ করে নিলাম। এটা তো আমরা বলছি যে রৈখিক গতির ক্ষেত্রে। এখন যদি ঘূর্ণনরত অবস্থায় হয়ে থাকে, যে ঘূর্ণনরত অবস্থায় কাজের মানটা কি হতে পারে? ঘূর্ণনরত অবস্থায় একটা বস্তু ঘুরতেছে, তার যে কাজের মান ডাব্লু বা কৃত কাজ, সহজ কথায় কৃত কাজ ইজ ডাব্লু, ধরলাম কৃত কাজকে, ডাব্লু ইজ ইকুয়াল টু টর্ক গুণ কৌণিক সরণ। ওখানে ছিল এফ এস কস থিটা, তো থিটার মান যদি 0 ডিগ্রি হয়, আচ্ছা ওখানে পেয়েছিলাম আমরা ডাব্লু ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা। তো থিটার মান যদি 0 ডিগ্রি হয়, তাহলে কস থিটার মান 1 হয়ে যাবে, অর্থাৎ ডাব্লু ইজ ইকুয়াল টু এফ এস হয়ে যাবে। কিন্তু এটা রৈখিক গতির ক্ষেত্রে, তাই না ভাইয়া? এটা রৈখিক গতির ক্ষেত্রে। তাহলে ঘূর্ণনত অবস্থায় আমরা কি বলতে পারি যে এফ বা বলের জায়গায় আমরা লিখবো হচ্ছে টর্ক, বলের জায়গায় আমরা লিখবো টর্ক, আর এসটা কি? রৈখিক সরণ। তাহলে ঘূর্ণনরত অবস্থায় কি হয়ে যাবে? আমরা কৌণিক সরণ আনতে হবে থিটা, তাহলে টাউ থিটা, ডাব্লিউ ইজ ইকুয়াল টু টাউ থিটা। ওকে, তাহলে আমরা কাজ নিয়ে বেসিকটা জানলাম, কাজের সূত্রগুলো আমরা জানলাম। এরপরে আমরা যদি একটু খেয়াল করি এই পাশে, আগে আগে আমরা এই পাশে খেয়াল করি, কাজের একক এসআই একক জুল, এছাড়া আমরা নিউটন মিটারও বলতে পারি কাজের একক। এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এবং তোমার সিকিউ করতে তো অবশ্যই একক লাগবে। এবং কাজ আমরা জানি ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা। এখন আমরা একটু ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজের শূন্য কাজটা একটু ছোট্ট করে জেনে নিব। ধনাত্মক কাজ কখন হবে? দেখো, এই থিটার মানটা যখন 0 ডিগ্রির সমান বা তার চেয়ে বড় এবং 90 ডিগ্রির চেয়ে অবশ্যই ছোট হবে, তখন হবে ধনাত্মক কাজ। অর্থাৎ এরকম একটা, এটা এফ, এটা এস, এটা থিটা, যেটা 90 ডিগ্রিতে ছোট যে কোনো মান হতে পারে। 0 ডিগ্রি থেকে শুরু হয়ে, অর্থাৎ 0 ডিগ্রি হতে পারে, 0 ডিগ্রি থেকে শুরু করে 90 ডিগ্রির আগে পর্যন্ত, 90 ডিগ্রি না কিন্তু 90 ডিগ্রির আগে পর্যন্ত যে কোনো থিটার মানের জন্য ধনাত্মক কাজ হবে, পজিটিভ কাজ। এবং থিটা যদি 90 ডিগ্রি হয়ে যায়, থিটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে কাজ হবে শূন্য, অর্থাৎ ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কস থিটার জায়গায় থিটার মান 90, তো কস 90 মান আমরা জানি 0, কস 90 মান 0, তাহলে আলটিমেটলি ডাব্লিউ ইজ ইকুয়াল টু 0, শূন্য কাজ হবে। শূন্য কাজের কিছু উদাহরণ রয়েছে, শূন্য কাজের কিছু উদাহরণ রয়েছে। একটি উদাহরণ আমি যদি একটু বলি, যে ধরো তুমি হেঁটে যাচ্ছ, এটা ধরো তুমি, এটা তুমি হেঁটে যাচ্ছ, তোমার হাতে একটা ব্যাগ আছে, তোমার হাতে একটা ব্যাগ আছে, তুমি একটা সমতল ভূমিতে হেঁটে যাচ্ছ। এখন এই ব্যাগের একটা ওজন আছে, তাই না? ওজন কি? এফ বা বল এমজি, এটা খাড়া নিচের দিকে কাজ করছে, এবং তুমি যেহেতু সামনের দিকে এগোচ্ছ, তার মানে তোমার ব্যাগের সরণটাও কিন্তু সামনের দিকে যাচ্ছে।
তাহলে এখানে এফ আর এস এর মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি না? এফ আর এস এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়ে যাচ্ছে না? এটা আমি তোমার কথা বলছি না, আমি ব্যাগটার কথা বলছি। ব্যাগটার কথা নিয়ে একটা উদাহরণ নিয়ে আসলে বলছি। তাহলে কি 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে W = 0 হয়ে যাবে। W = 0 হয়ে যাবে। অর্থাৎ এটা একটি শূন্য কাজের উদাহরণ। ওকে? এটা একটা শূন্য কাজের উদাহরণ যে যখন তুমি ব্যাগ হাতে নিয়ে সমতল ভূমিতে হাঁটছো, তখন ব্যাগের দ্বারা যে কৃত কাজটা আসলে শূন্য হচ্ছে। এছাড়া যখন আ কোনো একটা পাথরকে দড়ি দিয়ে বেঁধে ঘুরানো হয়, তখনও কাজ শূন্য হয়ে থাকে। এগুলো উদাহরণগুলো তোমাদের বইয়ে রয়েছে। এগুলো এমসিকিউর জন্য ইম্পোর্টেন্ট। আচ্ছা, এখন হচ্ছে ঋণাত্মক কাজ। ঋণাত্মক কাজ কখন হতে পারে? দেখো, ঋণাত্মক কাজ হতে পারে যখন থিটার মানটা 90 ডিগ্রির চেয়ে অবশ্যই বড় হবে। থিটার মানটা অবশ্যই 90 ডিগ্রির চেয়ে বড় হবে। কারণ 90 ডিগ্রি হয়ে গেলে কি হয়ে যাচ্ছে? শূন্য কাজ হয়ে যাচ্ছে। তাহলে থিটার মানটা 90 ডিগ্রির চেয়ে বড় হবে এবং 180 ডিগ্রির চেয়ে কম বা ছোট অথবা 180 ডিগ্রি হতে পারে। অর্থাৎ এইরকম একটা মান। এটা এস, এটা এফ, এটা মধ্যবর্তী কোণ থিটা। এটা হলো সেই বস্তু যার উপর তুমি এইদিকে বল দিলা। এই বস্তুটার উপরে তুমি এইদিকে বল দিলা, তার সরণটা এইদিকে ঘটলো। তার মধ্যবর্তী যে থিটা সেটা 90 ডিগ্রির চেয়ে বড় এবং 180 ডিগ্রির সমান বা তার চেয়ে ছোট যেকোনো মান হতে পারে ফর ঋণাত্মক কাজ। ওকে? তো ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ, শূন্য কাজটা বুঝলাম। এখন আমি তোমাদের জন্য একটা জিনিস নিয়ে এসেছি। এটা একটা বেসিক। এই বেসিকটা একটু বুঝো। ওকে, চলো। ধরো এখানে একটা বস্তু আছে, আদি অবস্থান। এই বস্তুটার এটা আদি অবস্থান। এটা একটা বস্তু, এটা বস্তুর আদি অবস্থান, এটা বস্তুর শেষ অবস্থান। অর্থাৎ এখানে একটা তুমি বল দিয়েছিলা। তুমি একটা এফ বল দিয়ে জাস্ট ধাক্কা দিয়ে হাত সরায় নিছো। এই বস্তুটার কাছে তুমি দাঁড়াইছো, হ্যাঁ? ধরো তুমি দাঁড়াইছো এখানে। দাঁড়ানোর ফলে কি হলো যে তুমি ধাক্কা দিয়ে হাত সরাই নিলা। তুমি ধাক্কা দিয়ে এইখান থেকে এখানে নিয়ে যাওনি। তুমি জাস্ট ধাক্কাটা দিয়ে হাতটা সরায় নিছো। তারপরে বস্তুটা ২ মিটার সরণ ঘটছে। বস্তুটা ২ মিটার সরণ ঘটে বস্তুটা এখানে এসছে। কিন্তু ভাইয়া এখানে আমার প্রশ্নটা হচ্ছে যে তুমি যে এখানে বল তো নিজে দাওনি। তুমি তো দিয়ে ছেড়ে দিছো। তাহলে কি এটা তোমার বলে তোমার দ্বারা যে বলটা গেল, তুমি যে বলটা দিছো, ওই বলের জন্য কি এটা এখানে এসছে? ওই বলের জন্য কি এই বস্তুটা এখান থেকে এখানে আসলো? না, তোমার দেওয়া বলের জন্য আসেনি। কারণ তুমি তো বলটা সরাই নিছো। তোমাকে এখানে খেয়াল রাখতে হবে যে জিনিসটা, যেকোনো ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে যতক্ষণ সরণ ঘটবে, যতক্ষণ সরণ ঘটবে ততক্ষণ বল ক্রিয়া করছে কিনা। যতক্ষণ সরণ ঘটবে ততক্ষণ বল ক্রিয়া করছে কিনা এই জিনিসটা তোমাকে একটু খেয়াল রাখতে হবে। এখানে তুমি তোমার বলটা দিয়ে ছেড়ে দিছো। তুমি ২ মিটার সরণের জন্য এভাবে টেনে, টেনে নিয়ে যাওনি। তুমি জাস্ট দিয়ে ছেড়ে দিছো। বস্তুটা চলে গেছে ২ মিটার সরণ হয়ে। তাহলে এখানে একটা প্রশ্ন থাকতে পারে যেহেতু এখানে তোমার বল দ্বারা কাজ হয়নি, তাহলে এটা কোন বল দ্বারা কাজ হয়েছে? বস্তুটা তো এখান থেকে এখানে গেছে, বস্তুটা এখানে থেমে নাই। বস্তুটা তো গেছে এখানে। কোন বল দ্বারা গেছে? এটা একটা পৃষ্ঠ না? এটা তো একটা পৃষ্ঠ। যে পৃষ্ঠের উপর সে গেছে, ঘেঁষে গেছে। তাহলে এখানে ঘর্ষণ বল আছে না? এখানে কি ঘর্ষণ বল নেই? অবশ্যই আছে ভাইয়া। এখানে ঘর্ষণ বল আছে। তাহলে এই পৃষ্ঠে যে বস্তুটা এখান থেকে ধাক্কা দিলা, সে একটা বেগপ্রাপ্ত হয়ে আস্তে আস্তে এখানে এসে থেমে গেছে। এখান থেকে সে বেগপ্রাপ্ত হলো তোমার ধাক্কা দেওয়ার কারণে, কিন্তু তুমি ধাক্কা সরিয়ে নিলা। সে আস্তে আস্তে তার বেগ কমতে এখানে এসে থেমে গেছে। তাহলে এখানে ঘর্ষণ বলটা কাজ করেছে। ঘর্ষণ বলটাই বস্তুর বেগ কমাতে সাহায্য করেছে। অর্থাৎ যতক্ষণ এখানে বস্তুর সরণ ঘটছে, ততক্ষণ ঘর্ষণ বলটা কাজ করেছে এখানে। অর্থাৎ এখানে ঘর্ষণ বল দ্বারা কৃত কাজটা আমরা দেখতে পাবো। ওকে? তাহলে এই বেসিকটা আমাদের ক্লিয়ার হয়ে গেল। এখন শক্তি নিয়ে একটু কথা বলি। দেখো ভাইয়া, আমরা সবাই জানি যে কাজ, শক্তি একই জিনিস। মানে কাজের একক, শক্তির একক সেম। সেটা কি? জুল। কাজ ও শক্তির মাত্রা একই। সেটা কি? এটা। কাজ শক্তির মাত্রা একই, কাজ শক্তির এককও একই। এখন আমরা একটু নিচের দিকে আসি যে এই অধ্যায়ে তো বিভিন্ন রকম শক্তির কথা বলা হয়েছে। অনেক রকম শক্তি নিয়ে আলোচনা করা হয়েছে। তবে আমরা
মেনলি যে শক্তিটা নিয়ে আলোচনা করে থাকি সেটা হচ্ছে যান্ত্রিক শক্তি। বলাই বাহুল্য যে যান্ত্রিক শক্তি সহজে অন্য শক্তিতে রূপান্তরিত হতে চায় না। যেমন যান্ত্রিক শক্তি সহজে তাপ শক্তিতে রূপান্তরিত হতে চায় না। যান্ত্রিক শক্তি সহজে আলোক শক্তিতে রূপান্তরিত হতে চায় না। সে নিজের মতো একটা স্টেবল অবস্থায় সবসময় থাকতে চায়। এটা এমসিকিউর জন্য একটু লাগে। তো যান্ত্রিক শক্তি মেইনলি ২ প্রকার। একটা হচ্ছে বিভব শক্তি এবং আরেকটা হচ্ছে গতি শক্তি। তো বিভব শক্তি হচ্ছে আমরা ইপি দিয়ে প্রকাশ করি বিভব শক্তিকে, পটেনশিয়াল এনার্জি। আর গতিশক্তিকে আমরা প্রকাশ করি ইকে দিয়ে, যেটা হচ্ছে কাইনেটিক এনার্জি। ওকে। পিপি ইজ ইকুয়াল টু এমজিএইচ। এমজিএইচ বলতে কি বোঝায়? এমজিএইচ বলতে বোঝায় যে একটা বস্তু, এটা ধরো ভূমি, এখানে আছে বস্তুটা, ভূমি থেকে এইচ উচ্চতায় রয়েছে। তাহলে এখানে বস্তুর যে সঞ্চিত বিভব শক্তি সেটা হচ্ছে এমজিএইচ, যখন বস্তুর ভর হচ্ছে এম আর অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে জি। আর গতিশক্তি কি? একটা বস্তুর ভর আছে, সে বস্তুর একটা নির্দিষ্ট বেগে যাচ্ছে, সে বেগটা হচ্ছে ভি। তাহলে সেটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু গতিশক্তি। এগুলো আমরা জানি। ওকে। এখন আসি কাজ শক্তি উপপাদ্য নিয়ে। কাজ শক্তি উপপাদ্য জিনিসটা একটু বুঝি। আমরা যদি এক কথাই বলি যে কাজ শক্তি উপপাদ্য বলতে কি বোঝায়, তাহলে আমরা বলতে পারি যে কাজ শক্তি উপপাদ্য ইজ ইকুয়াল টু, মানে কাজ শক্তি উপপাদ্য মানে বোঝায় কৃত কাজ সমান সমান গতিশক্তির পরিবর্তন। কৃত কাজ সমান সমান গতিশক্তির পরিবর্তন। একটু জিনিসটা খেয়াল করি যে কিভাবে হচ্ছে। একটা গাড়ি, লাল একটা গাড়ি, যার ভর হচ্ছে এম, ভর এম, সে আদি অবস্থায় আছে, ইউ বেগে যাত্রা শুরু করেছে। ইউ বেগে সে যাচ্ছে এই গাড়িটা। যখন সে ইউ বেগে যাচ্ছে তখন তার একটা গতিশক্তি অবশ্যই আছে, যখন বেগ আছে যেহেতু, বেগ যেহেতু আছে তাহলে অবশ্যই গতিশক্তি আছে। গতিশক্তি কি? ইকে ওয়ান বা কাইনেটিক এনার্জি ওয়ান আমরা প্রকাশ করলাম, ধরলাম। এবং এটা হচ্ছে আরেকটি গাড়ি, এটি আরেকটি গাড়ি, যেই গাড়ির বেগ হচ্ছে ভি। এখন প্রশ্ন আসতে পারে এখানে ভি কেন হলো? গাড়িটা তো ইউ বেগে চলছিল, হঠাৎ করে ভি কেন হয়ে গেল? কারণ দেখো ভাইয়া, যখন গাড়িটা ইউ বেগে চলছিল তখন আমি একটা এফ বল প্রদান করেছি গাড়ির উপরে। গাড়ির উপরে একটা এফ বল দিয়ে ধাক্কা দিছি বা কিছু একটা করে গাড়িটার উপরে এফ বল প্রদান করেছি যখন সে ইউ বেগে চলছিল। এই এফ বল প্রদান করার কারণে কি হলো? গাড়িটা ইউ বেগ হতে ভি বেগ প্রাপ্ত হলো। তাহলে ইউ হচ্ছে আদি বেগ এবং ভি হচ্ছে শেষ বেগ। ইউ কি? আদি বেগ এবং ভি হচ্ছে শেষ বেগ। তাহলে যখন শেষ বেগ আসলো তখন তার ভি বেগ প্রাপ্ত হলো এবং তখন আমরা তার ধরলাম যে কাইনেটিক এনার্জি বা গতিশক্তি তখন হচ্ছে ইকে টু। তাহলে একটা পেলাম ইকে ওয়ান, একটা পেলাম ইকে টু। আদি গতিশক্তিটা কি? ইকে ওয়ান। আর শেষ গতিশক্তিটা কি? ইকে টু। ওকে। তাহলে গতিশক্তির পরিবর্তনই হচ্ছে কৃতকাজ। তাহলে এই গাড়িটা দ্বারা যে কৃতকাজ সেটা কি? ডাব্লিউ ইজ ইকুয়াল টু ইকে টু মাইনাস ইকে ওয়ান। আমরা আগে শেষ গতিশক্তিটা নিব এবং সেটা থেকে আমরা আদি গতিশক্তিটা বিয়োগ করব। তাহলে ইকে টু মাইনাস ইকে ওয়ান ইজ ইকুয়াল টু কি? হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। এখন যদি তোমার ধরো যে ইউ এর মানটা জিরো হয়, অর্থাৎ গাড়িটা যদি স্থির অবস্থায় থাকে, তাহলে ইউ এর মান জিরো হয়ে যাবে। ইউ এর মান যদি যদি জিরো হয়ে যায়, ইউ এর মান 0 মিটার/সেকেন্ড হয়ে যায়, সেক্ষেত্রে ডাব্লিউ হয়ে যাবে হাফ এম ভি স্কোয়ার। আমরা জানি এটা, আমরা আগের স্লাইডে দেখছিলাম যে কে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। তো মেইনলি হচ্ছে এই সূত্রটা দিয়ে আমাদের অনেক অনেক ম্যাথ সলভ হয়ে যায় এই চ্যাপ্টারে। তো চলো আমরা দেখি আজকে আমরা, যদি আমাদের আজকে এই ম্যাথ, এই সূত্র নিয়ে খুব একটা ম্যাথ নেই, আমাদের হচ্ছে কুয়ার ম্যাথ নিয়ে হচ্ছে মেইনলি ফোকাস করব। চলো এরপর আসি ক্ষমতা। আমরা আমাদের আজকের পড়ায় আস্তে আস্তে ঢুকতেছি। আজকের পড়াতে আমরা আস্তে আস্তে প্রবেশ করছি। তোমরা সবাই খেয়াল রেখো, হ্যাঁ, শেষ পর্যন্ত থাকবা। আমি গ্যারান্টি দিতে পারি যে এই ক্লাসটা করার পরে যে শেষ পর্যন্ত এই ক্লাসটা করবে, সে এই ক্লাস থেকে একটা সিকিউ কমন পাবে। আমি সব টাইপের ম্যাথ করাবো কুয়ার। যে ম্যাথগুলো তোমার গ নাম্বারে আসতে পারে আমি করাবো, যে ম্যাথগুলো ঘ নাম্বারে আসতে পারে সেগুলো আমি করাবো। আমি সেগমেন্ট ভাগ করে নিয়েছি যাতে তোমাদের সুবিধা হয়। আগে আমরা গ নাম্বার সলভ করব, তারপর আমরা ঘ নাম্বার সলভ করব সবগুলো প্রশ্নেরই। ওকে, তো চলো। ক্ষমতা। এখন প্রশ্ন হচ্ছে ক্ষমতা কি? আমরা জানি কাজ করার হারকে ক্ষমতা বলে।
কাজ করার সামর্থ্যকে বলে গতিশক্তি, আর কাজ করার হারকে বলে ক্ষমতা। তাহলে কাজ করার হার, কৃত কাজ ডাব্লু, তাকে যদি আমি সময় দিয়ে ভাগ করি তাহলে আমি কাজ করার হার পাচ্ছি P is equal to W by T. P is equal to W by T. এখন W is equal to কি বলা যায়? Fs, F ডট S, দুইটা ভেক্টর রাশির গুণফল, বল এবং সরণের গুণফল। কি গুণফল? ডট গুণফল। ওকে, এফ এস বাই টি আমরা লিখতে পারলাম। এখন এস বাই টি, সমবেগের ক্ষেত্রে আমরা কি জানি? সমবেগের ক্ষেত্রে আমরা জানি, সমবেগের ক্ষেত্রে হচ্ছে এস ইজ ইকুয়াল টু ভিটি। এটা আমরা জানি, সমবেগে যখন কোনো একটা বস্তু যায় তখন হয় এস ইজ ইকুয়াল টু ভিটি। এস কি অতিক্রান্ত দূরত্ব, ভি কি বেগ, আর টি হচ্ছে নির্দিষ্ট একটা সময়, নির্দিষ্ট একটা সময়ে প্রাপ্ত বেগে অতিক্রান্ত দূরত্ব। এস ইজ ইকুয়াল টু ভিটি। তাহলে এখানে আছে এস বাই টি, এখানে আছে এস বাই টি। তাহলে এস বাই টি, তাহলে ভি ইজ ইকুয়াল টু কি? এখানে আমরা লিখতে পারি না এস বাই টি, তো ওটাই আমি লিখছি এস বাই টি কে, পরবর্তীতে আমি লিখছি এফ ভি। এই সূত্রটা দিয়েও কিন্তু ম্যাথ আসবে। অনেকে এই সূত্রটা পড়ে না, খামখেয়ালি করে অনেকে এই সূত্রটা পড়ে না, অনেকে জানেই না যে এই সূত্রটা আসতে পারে এখান থেকে, কিন্তু এই সূত্র থেকেও কিন্তু বোর্ড প্রশ্ন এসেছে, আমি দেখাবো একটু পরেই। বুঝছো? তাহলে এফ ভি, এখন এফ ভি কে এভাবেও লেখা যেতে পারে ভেক্টর রূপে, কারণ বলও একটা ভেক্টর রাশি, বেগও একটা ভেক্টর রাশি। ওকে, তো যাই হোক, এখন আমরা আসি ক্ষমতার বৈদ্যুতিক ব্যবহারিক একক বা ক্ষমতার ব্যবহারিক একক। সহজ কথায় ক্ষমতার একক প্রশ্ন আসতে পারে এমসিকিউতে, যে ক্ষমতার বৈদ্যুতিক ব্যবহারিক একক কি? ওয়াট। হ্যাঁ, ক্ষমতার বৈদ্যুতিক ব্যবহারিক একক হচ্ছে ওয়াট। এছাড়াও তোমরা কিলোওয়াট, মেগাওয়াট ইত্যাদি নানান রকম একক ব্যবহার করতে পারো। প্রশ্নে কি অ্যান্সার চাচ্ছে, কোন এককে অ্যান্সার চাচ্ছে ওই অনুযায়ী। বাট ক্ষমতা যদি বৈদ্যুতিক ব্যবহারিক একক বলতে হয় তাহলে সেটা অবশ্যই হচ্ছে ওয়াট। এবং আমি এখানে অনেকগুলো স্টার্ট দিয়ে একটা টপিক লিখছি, সেটা হচ্ছে অশ্ব ক্ষমতা। অশ্ব ক্ষমতা, অশ্ব ক্ষমতা জিনিসটা কেন এত ইম্পর্টেন্ট, তোমরা বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করলেই উত্তরটা পেয়ে যাবা। কারণ হচ্ছে দেখো যে এই যে 1 হর্স পাওয়ার বা 1 অশ্ব ক্ষমতাতে হচ্ছে 746 ওয়াট। এই কনভার্সনটাই লাগবে, এই কনভার্সনটাই লাগবে, এই কনভার্সন দিয়েই ম্যাথ আসবে। ডিরেক্ট বলবে যে ক্ষমতা কত হর্স পাওয়ার, বা উদ্দীপকেও দেওয়া থাকতে পারে যে একটি পাম্পের ক্ষমতা এত হর্স পাওয়ার, তখন তোমাকে হর্স পাওয়ার থেকে ওয়াটে কনভার্ট করা লাগবে ম্যাথটা সলভ করার জন্য। ওকে, তো সো এটা তোমার খুবই খুবই ইম্পর্টেন্ট, এই কনভার্সনটা খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখা লাগবে, মাস্ট ফর ম্যাথ, ফর এমসিকিউ, হোয়াট এভার। এছাড়া আরেকটি কথা আমি লিখে রাখছি এখানে, সেটা হচ্ছে 1 কিলোওয়াট আওয়ার। 1 কিলোওয়াট আওয়ার, এটা কিন্তু ক্ষমতার একক না ভাইয়া। 1 কিলোওয়াট আওয়ার কিন্তু ক্ষমতার একক না। কিলোওয়াট ক্ষমতার একক, কিন্তু যখন আওয়ার যোগ হচ্ছে, নর্মালি আমরা কি দেখেছি যে পি, পি কে ক্ষমতা, পি ইজ ইকুয়াল টু ডাব্লু বাই টি। তাহলে যদি পি এর একক হয় কিলোওয়াট, আর এই দিকে ধরো ডাব্লু, আর নিচে টি এর একক ধরলাম আওয়ার, তাহলে আমি যখন কিলোওয়াট আওয়ার বলছি, কিলোওয়াট আওয়ার এক পাশে নিয়ে আসলাম, তখন এই কিলোওয়াট আওয়ার হয়ে যাচ্ছে এই কাজের একক বা শক্তির একক। অর্থাৎ কিলোওয়াট আওয়ার হচ্ছে শক্তির একক। সেটা কত? 1 কিলোওয়াট আওয়ারে হচ্ছে 3.6 × 10⁶ জুল। কনভার্সনটা ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। ওকে, এখন আমরা আরেকটা টপিকে আসি, সেটা হচ্ছে কর্মদক্ষতা। ওকে, কর্মদক্ষতা, ইটা, ইটা দিয়ে প্রকাশ করা হচ্ছে কর্মদক্ষতাকে। কর্মদক্ষতা সমান সমান পি বাই পি ড্যাশ ইন্টু 100%। পি কি? ওপরের যে পি, সেই পি মানে হচ্ছে কার্যকর ক্ষমতা। ওপরের পি যেটা, এইটা, এইটা হচ্ছে কার্যকর ক্ষমতা। আরেকটা হচ্ছে প্রদত্ত ক্ষমতা। ইটা মানে কি বুঝায়? যেমন বললো যে কোনো একটা পাম্পের কর্মদক্ষতা 80%, তোমাকে বললো কোনো একটা পাম্পের কর্মদক্ষতা বললো 80%। 80%, অর্থাৎ সে, তার যে প্রদত্ত ক্ষমতা যদি 100 হয়, তার 80 ভাগ সে কাজ করতে পারবে।
সে সম্পূর্ণটা কাজ করতে পারবে না, অর্থাৎ 20% তার ক্ষমতার অপচয় হবে। বুঝছো? সে টোটাল 100% কাজ করতে পারবে না। ওই পাম্পটা, যে পাম্পের কর্মদক্ষতা বলল 80%, সে 80% কাজ করতে পারবে, সে 100% কাজ করতে পারবে না। অর্থাৎ 100 ভাগের 80 ভাগ কাজ করতে পারবে, 20 ভাগ কাজ করতে পারবে না। 20 ভাগ অপচয় হয়ে যাবে, 20% অপচয় হচ্ছে। তো এটাই বোঝাচ্ছে যে কার্যকর ক্ষমতা, কার্যকর ক্ষমতা হচ্ছে যে যেটুকু কাজ সে করতে পারবে তার হার। আর প্রদত্ত ক্ষমতা হচ্ছে যেটা তোমার হচ্ছে পাইপের গায়ে বা যে কোনো জায়গায় লেখা থাকতে পারে। যেমন তোমরা অনেক সময় দেখেছো যে একটা বাল্বের গায়ে লেখা থাকে অনেক সময় যে এত ক্ষমতা দেওয়া আছে, কিংবা পাইপের গায়ে অনেক সময় লেখা থাকে যে 8 হর্স পাওয়ার। কিন্তু ওই 8 হর্স পাওয়ারে সে কাজ নাও করতে পারে, কারণ তার কর্মদক্ষতা যদি 100% না হয়, তাহলে সে কিন্তু কখনোই 8 হর্স পাওয়ারে কাজ করবে না, সে একটু কম হর্স পাওয়ারে কাজ করবে। অর্থাৎ যত তোমাকে বলছে প্রদত্ত ক্ষমতা বা সরবরাহকৃত ক্ষমতা বা প্রকৃত ক্ষমতা, প্রদত্ত ক্ষমতাকে অনেক সময় প্রকৃত ক্ষমতাও বলে, যে প্রকৃত ক্ষমতা, আমি তোমার প্রকৃত ক্ষমতা জানি 100, কিন্তু তুমি 100 ভাগ কাজ করতে পারবা না, তুমি 80 ভাগ কাজ করতে পারবা। তো তোমার কর্মদক্ষতা হচ্ছে 80%। তো আমরা কর্মদক্ষতা, ক্ষমতা, এগুলো নিয়ে আমরা ম্যাথ করবো একটু পরে, কুয়ার ম্যাথগুলোই আমরা এগুলো থেকে করার চেষ্টা করব। তো চলো, তো কুয়ার ম্যাথে যাওয়ার আগে আমি তোমাদের জন্য দুটো ম্যাথ এখানে নিয়ে আসছি, আমরা দুটো ম্যাথ একটু সলভ করব। চলো সলভ করি। প্রথম উদ্দীপকটা একটু আগে আমরা পড়ি, যে একটি সুউচ্চ অফিস বিল্ডিং এ আরোহী সহ সর্বোচ্চ 400 কেজি ভরের ধারণ ক্ষমতা সম্পন্ন একটি লিফট 2 তলা হতে 7 তলার মধ্যে ওঠানামা করে। কি বলছে যে একটি সুউচ্চ অফিস বিল্ডিং এ আরোহী সহ একটা লিফট 400 কেজি ভরের সর্বোচ্চ 400 কেজি ধারণ ক্ষমতা সম্পন্ন একটা লিফট 2 তলা হতে 7 তলায় ওঠানামা করে। তো এইটা নিয়ে একটা প্রশ্ন আছে, এই প্রশ্নটা ঢাকা বোর্ডে এসেছিল। এই উদ্দীপকটা সহ এই প্রশ্নটা গ নাম্বারে ঢাকা বোর্ডে এসেছিল 2017 সালে, আমি লিখে রাখছি ভাইয়া। তো এই প্রশ্নটা কি বলছে, লিফটটিকে 2 তলা হতে 7 তলায় 2 মিটার পার সেকেন্ড সমবেগে, দেখো কথাটা খেয়াল করো, এখানে কি বলছে, সমবেগ বলছে। যখনই ক্ষমতার কথা চাচ্ছে, উঠাতে সর্বনিম্ন কত অশ্ব ক্ষমতার একটি মোটরের প্রয়োজন হয়, কত অশ্ব ক্ষমতার একটি মোটরের প্রয়োজন হয়, ক্ষমতা চাচ্ছে, আবার সমবেগ বলে দিয়েছে। তাহলে এখানে কোনটা আসবে, কোন সূত্র খাটবে এখানে? এখানে খাটবে হচ্ছে P ইজ ইকুয়াল টু এফ ভি। এখানে আর কোনো সূত্র খাটানোর দরকার নাই, অনেক প্যাচপুচ করে কোনো দরকার নাই। সুন্দরভাবে এই সূত্রটা, আমাদের এই ম্যাথটা হয়ে যায়। তাহলে আমাদেরকে এই সূত্রটা মনে রাখতে হবে, কারণ এই সূত্র থেকে ম্যাথ এসেছে। এফ পি ইজ ইকুয়াল টু এফ ভি। ওকে, তো এফ কি? এফ হচ্ছে বল। তো লিফটের একটা ওজন আছে না, লিফটের একটা ওজন আছে, সেটা কত? এফ ইজ ইকুয়াল টু এম জি। তাকে সেই এম জি পরিমাণ ওজন নিয়েই তো উপরে নিচে ওঠানামা করছে বারবার। তাহলে এফ হচ্ছে এম জি, তাহলে এম জি ভি। এখন এম এর মান কত? এম এর মান দিয়ে রাখছে 400 কেজি। তাহলে আমরা জাস্ট নর্মালি 400 লিমো, 400 নিলাম। জি এর মান হচ্ছে 9.8 এবং ভি কত বলে দিছে? ভি বলে দিছে 2 2 2 এত ওয়াট। তাহলে এখন যেটা অ্যান্সার আসবে সেটাই, এটাই হচ্ছে প্রশ্নের অ্যান্সার। তো এটা কি অ্যান্সার বলো তো ভাইয়া? এই যে আমি যেটা বের করবো ওয়াটে, এটা অ্যান্সার না, এটা অ্যান্সার না। কারণ এখানে বলে দিয়েছে কত অশ্ব ক্ষমতা, অর্থাৎ তুমি যে এটাকে ওয়াটে বের করলা, এটাকে যে তুমি ওয়াটে বের করলা, এখন এই অ্যান্সারটাকে তোমাকে কি করতে হবে জানো? এই অ্যান্সারটাকে তোমাকে জাস্ট 746 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে তুমি হর্স পাওয়ারে পেয়ে যাবা। এখন যে অ্যান্সারটা পাবা সেটাই হচ্ছে তোমার এই প্রশ্নের অ্যান্সার। হর্স পাওয়ারে বের করতে বলছে, আমরা হর্স পাওয়ারে বের করার জন্য কি করব? ওয়াটে যে মানটা বের হবে ওটাকে 746 দিয়ে জাস্ট ভাগ করে দিব, তাহলে আমরা হর্স পাওয়ারের মানটা পেয়ে যাব। ওকে, এখন আমরা একটু পরের প্রশ্নটা দেখি। পরের প্রশ্নটা বলছে যে লিফটটি 2 তলা হতে 7 তলায় উঠার সময় 500 নিউটন মানের ঘর্ষণ বল এর ঊর্ধ্বমুখী গতি ব্যাহত করে। লিফটটি যখন 2 তলা হতে 7 তলায় উঠতেছে,
ধরো এটা হচ্ছে লিফট, এই লিফটে যখন 2 তলা থেকে 7 তলায় যাচ্ছে, কত ভর নিয়ে যাচ্ছে, 400 কেজি ভর নিয়ে যাচ্ছে বা এমজি ওজন, এত বল নিয়ে যাচ্ছে, তখন এর ঊর্ধ্বমুখী গতিকে ব্যাহত করছে কি একটা ঘর্ষণ বল। একটা ঘর্ষণ বল এর ঊর্ধ্বমুখী গতিকে ব্যাহত করছে। ঊর্ধ্বমুখী গতিকে ব্যাহত করছে মানে কি, সে লিফটটাকে নিচের দিকে টানছে, নিচের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই মানটা কত? এটা যদি F1 হয় তাহলে এটা F2 ধরলাম, সেটার মান দিয়ে দিয়েছে 500 নিউটন। 500 নিউটন। ওকে, তাহলে এখন লিফটের উপর আর একটা বল কাজ করছে না, শুধু ওই F ইজ ইকুয়াল টু mg এই বলটা কাজ করছে না, এখন লিফটের উপর দুইটা বল কাজ করছে, দুইটা। একটা হচ্ছে F ইজ ইকুয়াল টু mg, আরেকটা হচ্ছে এই ঘর্ষণ বল। দুইটা বল কাজ করছে এবার লিফটের উপর। তারপরে কি বলে, এই অবস্থাতে যদি তোমাকে লিফটটি 5 মিটার পার সেকেন্ড সমবেগে, আবার সমবেগে বলে দিছে, মানে কি উপরে উঠতে থাকলে ক্ষমতা কত। এখন আর অশ্ব ক্ষমতা চাই নাই, জাস্ট ক্ষমতা চাইছে, তার মানে আমি অটে করে রাখতে পারবো। আবার সমবেগ বলে দিছে, তোমার কাছে এখন দুইটা বলও আছে, আবার সেম তুমি হ্যাঁ জাস্ট পি ইজ ইকুয়াল টু এফ বি সূত্র খাটাবা। এখন আমার কথা হচ্ছে যে একটা বস্তুর উপর, এটা কথাটা মনে রেখো, একটা বস্তুর উপর যতগুলো বল দ্বারা কাজ করবে, সবগুলো বল দ্বারা কাজের সমষ্টি হচ্ছে এই এফ। হ্যাঁ, শুধু যে এফ ইজ ইকুয়াল টু mg লিখে দিবা আগের বারের মতো তা কিন্তু হবে না। এবারে এফ মানে হচ্ছে F1 প্লাস F2, বুঝছো? দুইটা, যতগুলো বল দ্বারা কাজ হবে সব বল দ্বারা কাজের আহ সব বলের হচ্ছে তোমার যোগ করা লাগবে আর কি। তো এখানে দুইটা বল, একটা হচ্ছে 500 নিউটন, F2 ধরছি ঘর্ষণ বল, এবং আরেকটা হচ্ছে F1 ইজ ইকুয়াল টু mg। তাহলে এখন জাস্ট নর্মালি বসাও, mg প্লাস এদিকে F2 বাই ভি ইন্টু ভি। তাহলে mg কত? m হচ্ছে কি 400, m আমরা পাইছিলাম 400, দেখাই, m মানে ভর, এই যে 400, 400। ওকে, 400 ইন্টু 9.8 প্লাস, প্লাস কত, এই যে 500 ঘর্ষণ বল, ইন্টু বেগ কত, বেগ হচ্ছে v ইজ ইকুয়াল টু 5, এই যে 5, এবার 5 ইন্টু 5 এত ওয়াট। এখন যেটা অ্যান্সার আসবে সেটাই হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। তো প্রথম প্রশ্নটা ঢাকা বোর্ডে এসেছিল, দ্বিতীয় প্রশ্নটা কিন্তু আসে নাই। দ্বিতীয় প্রশ্নটা যে কোনো সময় আসতে পারে, আমি লেজুর বৃত্তি হিসেবে জাস্ট লেজুর হিসেবে লাগাই দিছি। আমার ইচ্ছা করলো যে আমি, বা আমার কি টিচারের ইচ্ছা করলো, যে টিচার বললো যে না আমি এত ইজি প্রশ্ন এটার মতো দিব না, আমি একটু ঘুরাই পাই দিই যাতে স্টুডেন্টরা একটু ভয় পায়। এখানে তো ভয় পাওয়ার কিছু নাই ভাইয়া, এটা খুবই ইজি একটা প্রশ্ন। এই সূত্র দিয়ে, এত ছোট একটা সূত্র দিয়ে ম্যাথটা করা যাচ্ছে। জাস্ট তোমাকে সূত্রটা জানলেই হবে এবং কি কি বল কাজ করছে ওই লিফটটার ওপর বা ওই বস্তুটার ওপর, এটা জাস্ট জানলেই হচ্ছে। ওকে, চলো আমরা এর পরের টপিকে যাই। আ চলে এসছি, কুয়া। আমাদের আজকের মেইন টপিক। আমরা এতক্ষণ বেসিক শিখলাম, এখন আমরা একটু কুয়ার বেসিকটা শিখবো। ওকে, তো চলো শুরু করি। কুয়া, কুয়া থেকে সাধারণত কি কি প্রশ্ন আসে, যে কুয়ার, ধরো একটা পূর্ণ পানিপূর্ণ একটি কুয়া, সম্পূর্ণ পানিপূর্ণ একটি কুয়া, যেমন এটা সম্পূর্ণ পানিপূর্ণ একটি কুয়া, এর অর্ধেক পানি খালি করতে ক্ষমতা কত বা কৃতকাজ কত, সম্পূর্ণ পানি খালি করতে কৃতকাজ কত, কৃতকাজ আবার বললো যে এত সময়ে সম্পূর্ণ পানি খালি করলাম তাহলে ক্ষমতা কত, বুঝলা? এই টাইপের প্রশ্ন আসে। তো আমরা এখানে শিখবো যে ক্ষমতাটা, যে কার্যকর ক্ষমতা, কুয়া থেকে একটা নির্দিষ্ট সময়ে তোমার পানি শূন্য করতে, নির্দিষ্ট পরিমাণ পানি শূন্য, তুমি সম্পূর্ণ পানি শূন্য করতে পারো, তুমি অর্ধেক পানি শূন্য করতে পারো, তুমি যে কোনো অংশ পানি শূন্য করতে পারো। তাহলে সেক্ষেত্রে কার্যকর ক্ষমতা কি হতে পারে, পি ইজ ইকুয়াল টু আমরা লিখে রাখছি, যে কোনো সময় একটা নির্দিষ্ট সময় টি, টি এ একটা নির্দিষ্ট সময় টি তে কুয়ার পানি শূন্য করার জন্য কার্যকর ক্ষমতা, পানি শূন্যটা কি করবে, একটা পাম্প করবে বা একটা পাইপ করবে, এটা বলা থাকবে প্রশ্নে যে একটা পাম্প দ্বারা বা একটা পাইপ দ্বারা। পি ইজ ইকুয়াল টু
ডাব্লিউ বাই টি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এখানে mgh ড্যাশ বাই টি। এখন আমাদের যে জিনিসটা এখানে সব থেকে বেশি কনফিউশন ক্রিয়েট করে সেটা হচ্ছে যে এম বলতে কি বোঝাচ্ছে আর এইচ ড্যাশ বলতেই বা কি বোঝাচ্ছে। তা আমি লিখে রাখছি। প্রথমে চলো এম জিনিসটা ক্লিয়ার করি। এম জিনিসটা দিয়ে কি বোঝাচ্ছে? এম হচ্ছে ভর বা পানির ভর। তুমি যতটুকু পানি খালি করবা, তুমি যতটুকু পানি এই কুয়া থেকে তুমি যতটুকু পানি খালি করতে চাও সেই পানিটুকুর ভর। এখন নর্মালি তোমার ধরো যে প্রশ্নে পানির ভর দেওয়া থাকে না ওইভাবে, যে ডিরেক্ট দিয়ে দিল যে 100 কেজি পানি বের করার জন্য কতটুকু কাজ হবে, এরকম প্রশ্ন থাকে না। আমি দেখি নাই এরকম প্রশ্ন বোর্ডে থাকে না। থাকে কি, যে হয় তোমাকে বলে দিল যে আয়তনটা বলে দিল, যে আয়তন কি, আয়তন হচ্ছে 200 লিটার বলে দিল, যে একটা কুয়ার এতটুকু পানি 200 লিটার আয়তনের পানি উঠাতে হবে। তাহলে তুমি ওই 200 লিটার থেকে যদি আয়তন হয় তাহলে তুমি ওখান থেকে এম এর মান পেয়ে যাবে যে 200 কেজি। এটা আমরা পেয়ে যাই। এটা আমরা সবাই জানি যে লিটার যেতে থাকে ওটাকে জাস্ট কেজি করে দিব, কিন্তু আমরা এটা বুঝি না যে কিভাবে হলো লিটার থেকে কেজি। চলো একটু বুঝি যে ওয়াই, কেন 200 লিটার থেকে 200 কেজি হয়ে গেল, কিভাবে হলো এটা। চলো এটা আমরা একটু বুঝি। ওকে, তো আমরা জানি যে ঘনত্ব রো, পানির ঘনত্ব ইজ ইকুয়াল টু পানির ভর বাই পানির আয়তন। ওকে, তো এখানে আমরা আয়তন কত নিছি, আমরা এম বের করব। আমরা বের করব হচ্ছে এম, তাহলে এমটাকে এক পাশে নিলাম, রো ভি। ওকে, আমরা এখন বের করব হচ্ছে এম। রো, পানির ঘনত্ব কত, 1000, 1000 মিটার কিউব। 1000 কেজি পার মিটার কিউব, এটা হচ্ছে পানির ঘনত্ব। এবং আমি এখানে আয়তন কত নিছিলাম, আয়তন নিছিলাম 200 লিটার। ভাই এখন দেখো, ওইটা ছিল মিটার কিউব বা পার মিটার কিউব যাই বলো, এবং এটা হচ্ছে লিটার। এটা কি একই একক হলো? একই একক তো হলো না। তাহলে আমাকে এই লিটারটাকে মিটার কিউব করতে হবে। এখন এই লিটারকে তুমি যদি মিটার কিউব করতে চাও, এই লিটারকে তুমি এখন মিটার কিউব করলে কি করবে, 1000 দিয়ে ভাগ দিবা, 200 বাই 1000 মিটার কিউব। তাহলে এই 1000 এই 1000 কাটবে, এবং এককের হিসাবে যদি আমি দেখি মিটার কিউবও কাটবে। থাকলো কি আমার এম ইজ ইকুয়াল টু 200 কেজি। এইভাবে তোমার হচ্ছে 200 লিটার পানি থেকে 200 কেজি ভরের পানি, এই কনভার্সনটা এইভাবেই হয়। ঠিক আছে, এটা মানুষ বুঝে না যে কিভাবে হলো। তোমাকে পরীক্ষাতে এত কিছু করে দেখাতে হবে না। তোমাকে যদি পরীক্ষাতে বলে দেয় যে এত পানির আয়তনের পানি উঠাতে হবে, এত আয়তনের পানি, তুমি জাস্ট বলে দিবা যে আয়তন দেওয়া আছে 200 লিটার, তাহলে ভর হচ্ছে পানির ভর হচ্ছে 200 কেজি, বলে দিলা। বাট তোমার জানার জন্য যে কিভাবে হলো। ওকে, বাট কষ্টের বিষয় কি জানো, আয়তনও দেওয়া থাকে না। আয়তনও তোমার এভাবে দেওয়া থাকে না ভাইয়া। ম্যাক্সিমাম প্রশ্নে এইভাবে তোমার আয়তনও দেওয়া থাকে না। তো এখন ভাইয়ারা তোমরা বলতে পারো যে ভাইয়া আয়তনও নাই, ভরও দেওয়া নাই ডিরেক্ট, তাহলে ম্যাথটা করবো কিভাবে, আসতেই পারে মনে এরকম প্রশ্ন। তো সেই ক্ষেত্রে যদি তোমাকে আয়তনও ডিরেক্ট দেওয়া না থাকে, তাহলে একটা জিনিস অবশ্যই অবশ্যই দেওয়া থাকবে, সেটা হচ্ছে এই যে কুয়া, সেই কুয়ার ব্যাসার্ধ মাস্ট দেওয়াই থাকবে। বুঝলা, দেওয়াই থাকবে। আমরা যদি এখানে একটু লক্ষ্য করি যে এম ছিল কি ভর, তাহলে আমরা জানি যে ঘনত্ব সমান হচ্ছে ভর ভাগ আয়তন, ভর ভাগ আয়তন আমরা জানি। তাহলে সেখান থেকে এম ইজ ইকুয়াল টু রো ভি। রো কি, রো হচ্ছে ঘনত্ব, আর ভি কি, ভি হচ্ছে আয়তন, যতটুকু পানি বের করব সেই পানির আয়তন। তো এই যে সিলিন্ডারটা, সরি, এই যে কুয়াটা, এই কুয়াটা তো একটা সিলিন্ডার আকৃতির, তাই না? এই কুয়াটা একটা সিলিন্ডার আকৃতির। এখন সিলিন্ডার আকৃতির যে কোনো জিনিসের ভি বা আয়তন পাই আর স্কোয়ার এল আমরা ইউজ করি, যেটাই আমি এখানে লিখছি। এই যে ভি এর মানটা আমি নিয়ে নিলাম পাই আর স্কোয়ার এল, তাই না?
এখন ভাইয়া প্রশ্ন আসবে যে পাই তো বুঝলাম, আরো বুঝলাম, আর হচ্ছে ব্যাসার্ধ, এল কি? এল কি? এটা আমি লিখে রাখছি, যে দেখো এল হচ্ছে যতটুকু পানি কুয়া হতে সরাচ্ছি, যতটুকু পানি, এই যে কুয়া, এই কুয়া থেকে তুমি যতটুকু পানি সরাবা, তুমি ধরো এই কুয়া থেকে পুরো পুরো কুয়ার পানি যতটুকু আছে সবটুকু তুমি সরাই নিতে চাও, তো তুমি সেটাই বলছো, যতটুকু পানি সরাচ্ছ ততটুকু পানির উচ্চতা বা সরণ। তুমি যদি এই কুয়া থেকে পুরো পানি সরাই নাও, তাহলে এই পুরো পানি কি সরণ অতিক্রম করলো? 50 মিটার দিয়ে রাখছি, পুরো কুয়াটার গভীরতা 50 মিটার। তাহলে তুমি যদি পুরো পানির সরাতে চাও এই কুয়া থেকে, তাহলে পুরো পানির যে কণার সরণ সেটা কি 50 মিটার। এটাই হচ্ছে তোমার এল, এটাই হচ্ছে এল, যে তুমি যতটুকু পানি সরাতে চাও সেই পানির অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে, সেটাই হচ্ছে এল। এখন তুমি ধরো অর্ধেক পানি সরাতে চাও, তাহলে এল এর মান হবে 25। এই ক্ষেত্রে তুমি ধরো যে 1/5 পানি সরাতে চাও, তাহলে 50-এর 1/5 মানে কি 10, তুমি 10 মিটার হবে তখন এল এর মান। ওকে, আচ্ছা, তাহলে আমাদের এম নিয়ে কাহিনী শেষ। এম এখন আমরা বের করতে পারবো, যে এম মানে কি? এম হচ্ছে ভর। কিসের ভর? পানির ভর। কোন পানি? যেই পানিটুকু আমি সরাতে চাই সেটা হচ্ছে এম। তো এম কিভাবে বের করা যায়? এম ইজ ইকুয়াল টু রো ভি। এখন রো তো বুঝলাম ঘনত্ব, 1000 কেজি পার মিটার কিউব। তাহলে ভি কি? ভি হচ্ছে আয়তন, যেহেতু কুয়া একটা কি সিলিন্ডার, সিলিন্ডার টাইপের, সিলিন্ডার আকৃতি, তাহলে পাই আর স্কোয়ার এল, ভি ইজ ইকুয়াল টু পাই আর স্কোয়ার এল। পাই তো বুঝলাম, আরো বুঝলাম এল কি? এল হচ্ছে যতটুকু পানি কুয়া থেকে সরাবা তার অতিক্রান্ত দূরত্ব। ওকে, আসো এখন আমরা এইচ ড্যাশটা বুঝি। এইচ ড্যাশ, এই যে এইচ ড্যাশ আছে এখানে একটা, তাই না? যে এম জি এইচ ড্যাশ। এখন এইচ ড্যাশটা কি ভাইয়া? এইচ ড্যাশ কি পুরো 50 মিটার? যেটা আমি, যদি আমি সম্পূর্ণ পানি খালি করতে চাই, যদি ধরো তোমাকে বলা হলো যে সম্পূর্ণ পানি খালি করব বা সম্পূর্ণ পানি আমি সরাই নিব, তাহলে তুমি ডাব্লিউর মান বের করলা, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি এইচ, যেখানে এম এর মান বসালা হচ্ছে, এম এর একটা নির্দিষ্ট মান দেওয়া থাকবে বা তুমি বের করলা এম জি, আর এইচ এর মান দিলা 50 সম্পূর্ণ পানি খালি করার ক্ষেত্রে। তাহলে তুমি যে ডাব্লিউর মানটা পাবা ওটা কি সঠিক মান পাবা? উত্তর হচ্ছে না, তুমি সঠিক মানটা পাবা না, তুমি এক্ষেত্রে একটা রং অ্যান্সার পাবা। এর পিছনের কারণটা কি? কারণ এই যে কুয়া, কুয়া দেখছো না? আমি একটা সুন্দর করে কুয়া আঁকছি, কিন্তু এই কুয়ার যে পানিগুলো আছে, এইখানে একটা পানির কণা আছে, তাই না? এই পানির কণাগুলো একরকম এক জায়গায় আছে, এই পানির কণা আরেক জায়গায় আছে, এই পানির কণা আরেক জায়গায় আছে, প্রত্যেকটা পানির কণা একটা নির্দিষ্ট জায়গায় আছে। তুমি যদি এই পানির কণাকে সরাতে চাও, তাহলে তোমাকে কোনো কি পানির সরণ হচ্ছে না, কারণ এটা তো উপরিতল, এটা তো পানির উপরিতল, উপরেই আছে। এখান থেকে জাস্ট একটা পাইপ দিবা, চুপ করে উঠে গেল পাইপে, অর্থাৎ এখানে পানির কোনো সরণই ঘটলো না। তাহলে এই ক্ষেত্রে সরণ হচ্ছে 0। এখন ধরো তুমি এই জায়গাটা থেকে একদম কুয়ার গভীর থেকে, গভীরতম স্থান থেকে, যেটা একদম সব নিচের জায়গা, সব নিম্ন পৃষ্ঠে, নিম্ন তলের এই পানির কণাটাকে তুমি এখন উঠতে চাও। এখন এই পানির কণাটা উঠছে 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 উঠছে, উঠলো, পাইপের মধ্যে চলে গেল। এখন এই পানির কণাটা কতটুকু দ্রুত অতিক্রম করছে? পুরো কুয়াটা না? এই যে পুরো 50 মিটারটা না? এই পানির কণাটা একদম নিচে ছিল, তাহলে এই পুরো 50 মিটার উঠে বের হলো কুয়া থেকে, তাহলে এর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 50 মিটার, বা এই পানির কণার সরণ হচ্ছে 50 মিটার। আর যেই পানির কণাটা একদম উপরিতলেই আছে, একে তো আর উঠানো লাগছে না, তো উপরেই আছে ভাই, একের কি উঠাবো, একে তো জাস্ট নিয়ে নিলাম উপর থেকে, এর তো কোনো সরণ ঘটলো না। আবার ধরো যে এটা হচ্ছে এই কুয়ার মাঝখানে, মাঝ মাঝখানের পানি, মাঝখানের পাট, তো ধরো এই ক্ষেত্রে এই পানিটার কণা এটা নিলা, এখন এইটা উঠছে 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 উঠছে, উঠলো। এখন এটা যদি মাঝের কণা হয়, তাহলে 50-এর অর্ধেক কি 25, তাহলে এই কণাটা 25 মিটার গেল, এরকম এরকম এইটা আরেকটা গেল, এইটা আরেকটা অন্য একটা দূরত্ব অতিক্রম করলো। এইখান থেকে তুমি আরেকটা পানির কণা তুলতে চাইলা, এই আরেকটা দূরত্ব অতিক্রম করলো। এভাবে তো একটা পানির কণা এক একটা দূরত্ব অতিক্রম করছে, এক একটা সরণ অতিক্রম করছে। সব পানির কণা তো 50 মিটার অতিক্রম করছে না, তাহলে তুমি তো এখানে ডিরেক্ট 50 লিখে অ্যান্সার করতে পারবে না, এটা হয়ে যাবে তোমার রং অ্যান্সার।
এভাবে তুমি অ্যান্সার করতে পারবা না, এভাবে অ্যান্সার করলে অ্যান্সার ভুল হবে। সেক্ষেত্রে আমরা এইচ এর মানটা তাহলে কি ধরবো? এইচ এর মানটা আমরা এখন ধরবো হচ্ছে গড় সরণ বের করতে হবে আমাদেরকে। আমরা এই টপিকটা একাডেমিকে তোমরা যখন পড়ছো এর আগে, তোমরা গড় সরণের সাথে খুব ভালোভাবে সম্পর্কিত, যে গড় সরণ বের করতে হবে। গড় সরণ কি, যে ধরো সম্পূর্ণ পানি খালি করতে চাই, আমি সম্পূর্ণ পানি খালি করতে চাই। তো সেক্ষেত্রে আমি কি করলাম, যে এই যে প্রথম প্রান্ত আমি ধরলাম, এটা প্রথম প্রান্ত, এটা আমার প্রথম প্রান্ত, এবং যেহেতু সম্পূর্ণ পানি খালি করতে চাই, এটা ধরলাম আমি শেষ প্রান্ত। একটা নিলাম প্রথম প্রান্ত, আর এটা নিলাম শেষ প্রান্ত। এখন আমি কি করব, প্রথম প্রান্তের সরণ যোগ শেষ প্রান্তের সরণ বাই 2, তাহলে গড় সরণ হয়ে গেল না? এটাই লিখছি যে এইচ ড্যাশ হচ্ছে গড় সরণ। এই যে এইচ ড্যাশ, এই এইচ ড্যাশ হচ্ছে গড় সরণ বা ভার কেন্দ্রের সরণ। ভার কেন্দ্র আমি বুঝাচ্ছি, গড় সরণটা মনে এখন ধরো, এইচ ড্যাশ হচ্ছে গড় সরণ। গড় সরণ মানে কি, যে যতটুকু পানি খালি করতে চাই, আমি ধরো এই কুয়ার পুরো পানিটুকুই খালি করতে চাই, তাহলে এই পুরো পানির প্রথম প্রান্ত ধরলাম ওটাকে, শেষ প্রান্ত ধরলাম এটাকে। এটা আমার শেষ প্রান্ত, এটা আমার প্রথম প্রান্ত। প্রথম প্রান্তের সরণ যেটা কত, 0, তাই না? কারণ প্রথম প্রান্তকে একদম উপরিতলে আছে, একে আর কি উঠাবো। প্রথম প্রান্তের সরণ যোগ শেষ প্রান্তের সরণ বাই 2, আমি পেয়ে গেলাম গড় সরণ। এখন এই গড় সরণটা হচ্ছে ভার কেন্দ্রের সরণ। ভার কেন্দ্র জিনিসটা কি, যে এটা তোমার হচ্ছে কুয়া, এটা কুয়ার উপরিতল, এটা কুয়ার নিম্নতল, একদম শেষের তল, নিচের তল, এটা হচ্ছে ভার কেন্দ্র। এখন তুমি এখান থেকে আর এখান থেকে যে দূরত্বটা, ওরা যদি যোগ করে 2 দিয়ে ভাগ দাও, তাহলে তুমি এই দূরত্বটা পাবা বা এই দূরত্বটা পাবা, বুঝছো? তাহলে এটা হচ্ছে ভার কেন্দ্রের সরণ, এইটুকু বা এইটুকু যাই বলো। ওকে, তাহলে এটা হচ্ছে ভার কেন্দ্রের সরণ, অর্থাৎ তোমাকে গড় সরণটা লাগবে। তুমি যতটুকু পানি বের করতে চাও, আবারও বলছি, তুমি যতটুকু পানি বের করতে চাও তার গড় সরণ বের করতে হবে ওই পানি কণার। যে গড় সরণটা কি, প্রথম প্রান্তের সরণ প্লাস শেষ প্রান্তের সরণ বাই 2। সরণ কি, এই যে উঠলো 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 উঠলো, এই কণাটা কতটুকু উঠলো, 50 মিটার উঠলো এক্ষেত্রে, তাই না? আর এই প্রথম প্রান্ত কি কোনো উঠাউঠি হয়েছে? এটা এখানেই আছে, এক্ষেত্রে ওখান থেকে নিয়ে নিবো, এটা আর উঠেনি, তাহলে এর জন্য 0। তাহলে এটুকু আমাদের ক্লিয়ার যে এম বলতে কি বুঝাচ্ছে, জি তো হচ্ছে আমরা জানি, এইচ ড্যাশ কি, গড় সরণ। ওকে, এখন আমরা এই কুয়ার ক্ষেত্রে গড় সরণ নিব যখন আমি সম্পূর্ণ খালি করতে চাই। ওকে, তো এখন এটা আমাদের কুয়া, এর উচ্চতা বা গভীরতা হচ্ছে 50 মিটার, এর গভীরতা হলো 50 মিটার। এখন আমি এই 50 মিটার পানিপূর্ণ কুয়ার সম্পূর্ণ পানি খালি করতে যাই, তাহলে আমার পানির গড় সরণ কি হবে? কি বললাম, প্রথম প্রান্তের সরণ। প্রথম প্রান্ত কোনটা, এটা, এখানে কোনো সরণ হয়েছে না, এখানে সরণ হচ্ছে 0, প্লাস শেষ প্রান্তের সরণ, শেষ প্রান্ত কোনটা, এটা, এখান থেকে উঠছে 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 এই উঠলো, শেষ প্রান্তের সরণের সরণ কত, 50, সরণ 50, তাহলে 50 বাই 2 এত মিটার, তাহলে এটা হচ্ছে 25 মিটার। তাহলে এই কুয়ার ক্ষেত্রে 50 মিটার গভীরতা সম্পন্ন এই কুয়ার ক্ষেত্রে সম্পূর্ণ পানি যদি আমি খালি করতে চাই, তাহলে এর পানির যে গড় সরণটা হবে সেটা হচ্ছে 25 মিটার। ওকে, আসো আমরা আরেকটু দেখি। এখন আমি এখানে 3টা কুয়া রাখছি, আমি 3টা কুয়া রাখছি এখন এখানে। এখন এই 3টা কুয়ার ক্ষেত্রে আমি বের করবো যে কোনটার গড় সরণ কি হয়। প্রথম কুয়াটার দিকে একটু লক্ষ্য করি, কি বলে প্রথম কুয়াটা, প্রথম কুয়াটা হচ্ছে পুরোপুরি পানি দ্বারা পূর্ণ আছে, পুরোপুরি পানি দ্বারা পূর্ণ আছে, এই যেটা পানি পুরোপুরি পানি দ্বারা পূর্ণ আছে। তোমাকে পানি শূন্য করতে বলা হয়েছে, অর্থাৎ পুরোপুরি এই পানি দ্বারা পূর্ণ কুয়াটাকে পুরোপুরি পানি শূন্য করতে বলা হচ্ছে, যার টোটাল গভীরতা দিয়েছে 10। তাহলে আমাকে নিতে হবে কি, প্রথম প্রান্তের সরণ, এই যে প্রথম প্রান্তের সরণ কত, 0, তাহলে প্রথম প্রান্তের সরণ 0,
প্লাস শেষ প্রান্তের সরণ, এই যে শেষ প্রান্তের সরণ এটা আমি সম্পূর্ণ খালি করছি, তাহলে এটা কত 10, তাহলে 0 + 10/2 = 5 মিটার। ওকে, বুঝছো আশা করি। এখানে না বোঝার কিছু নাই, সব থেকে ইজি টপিক এটা, এবং এই ইজি টপিক থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে ভাইয়া। শেষ পর্যন্ত থাকো, আরো মজার মজার কিছু ম্যাথ করাবো, খুবই ইন্টারেস্টিং। তুমি যদি একবার বুঝে যাও এম দ্বারা কি বোঝায়, এইচ ড্যাশ দ্বারা কি বোঝায়, এল দ্বারা কি বোঝায়, সূত্রগুলো যদি তুমি বুঝতে পারো, তাহলে তোমার কোন পক্ষে কোনো ম্যাথ আটকাবে না, তুমি সব ম্যাথ করতে পারবা। ওকে, তো এখন দেখো কি বলে এই কুয়াটার ক্ষেত্রে। আমরা যদি একটু দেখি এই কুয়াটা কি বলছে, যে পুরোপুরি তোমার পানি দ্বারা পূর্ণ আছে, পুরোপুরি পানি দ্বারা পূর্ণ আছে, এবং এটাকে তোমাকে অর্ধেক খালি করতে বলছে এবার। ঠিক আছে, কুয়াটা পুরোপুরি পানি দ্বারা পূর্ণ আছে, কিন্তু তোমাকে এবার অর্ধেক খালি করতে বলছে। এবার কি করবা? আবার তুমি নিবে প্রথম প্রান্তের সরণ। আচ্ছা, এটারও হচ্ছে তোমার টোটাল গভীরতা হচ্ছে 10 মিটার। ওকে, তাহলে প্রথম প্রান্তের সরণ কি 0 0। এখন শেষ প্রান্ত কোনটা? এটা কি এবার শেষ প্রান্ত? না, এবার তো এটা শেষ প্রান্ত না। এবার শেষ প্রান্ত হচ্ছে এই যে অর্ধেক মানে শূন্য করতে বলেছেন, তাহলে যে মিডিল পয়েন্টে যেখানে অর্ধেক শেষ হয়, এটুক অর্ধেক, এটুক বাকি অর্ধেক। আমি এই অর্ধেকটুকু আগে শেষ করব, কারণ আমি তো ওর থেকে পানি নিচ্ছি, আমি তো নিচের পানি আগে অর্ধেক শেষ করতে পারবো না, আমাকে উপর থেকে পানি অর্ধেক শেষ করতে হবে, তাই না? তাহলে এইটা এবার নিতে হবে, এটা আমার শেষ প্রান্ত। এবার এখন এই শেষ প্রান্তের সরণ কি উঠছে উঠছে উঠছে, তাহলে এটার মান কত হবে? টোটালে যদি 10 হয়, তোমাকে অর্ধেক বলছে, তাহলে কি এটুক কত 5 5, তাহলে 0 + 5/2 মিটার। তাহলে এবার অ্যান্সার হবে 2.5 মিটার। ওকে, এখন যদি এই দুটো পারো, তাহলে তুমি এটাও পারবা, এটা তেমন কোনো বিষয় না। দেখো কি বলে, এখানেও তোমার ধরো টোটাল যে গভীরতা 10 মিটার। তোমার এবার বলছে যে কুয়াটা আছে অর্ধেক পূর্ণ। এবার কুয়াটা পুরোপুরি পূর্ণ নেই, কুয়াটা এবার আছে অর্ধেক পূর্ণ, এবং এই অর্ধেক পূর্ণ কুয়ার সম্পূর্ণ খালি করতে বলছে। পানি আছে অর্ধেক, কিন্তু যতটুকু আছে এই সম্পূর্ণটা তোমাকে খালি করতে বলছে। এবার আছে কতটুকু? অর্ধেক, অর্থাৎ এই 5 মিটার আছে, আর এইটুকু বাকি 5 মিটার। তাহলে এবার প্রথম প্রান্তের সরণ কি? এটা না, এবার প্রথম প্রান্ত। তাহলে এই প্রথম প্রান্তকে এবার উঠাতে হচ্ছে না, এই যে কুয়া থেকে উঠাতে হচ্ছে, কুয়া থেকে উঠলো, তাহলে এটা কি 5 মিটার। তাহলে প্রথম প্রান্তের সরণ 5। দ্বিতীয় প্রান্ত কি? এটা না, যেহেতু আমি সম্পূর্ণ খালি করছি, তাহলে এটা এখন উঠছে 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 উঠছে। তো দ্বিতীয় প্রান্তের সরণ কি? পুরোটাই গেল না, পুরোটাই সরণ না এবার, তাহলে কি 10 মিটার। তাহলে 5 মিটার যোগ 10/2 এত মিটার, তাহলে 15/2 = 7.5 মিটার। তাহলে আমরা আর গড় সরণ নিয়ে আমাদের কোনো রকমের কোনো কনফিউশন থাকবে না আশা করছি। ওকে, এবার আমরা একটু এইটা দেখি। আমরা তো ওগুলো দেখলাম, এবার একটু ভিন্নধর্মী একটা দেখি। সেটা কি? পুরো কুয়াটা বলছে 10 মিটার, এবং কুয়াটার 1/5 খালি আছে। 10-এর 1/5 খালি আছে, অর্থাৎ খালি আছে কতটুকু? 2 মিটার। এটুকু খালি আছে, এটুকু 2 মিটার। তাহলে পূর্ণ পানি দ্বারা পূর্ণ আছে কতটুকু? 8 মিটার। পানি দ্বারা পূর্ণ আছে 8 মিটার। ওকে, এখন যেটুকু পানি দ্বারা পূর্ণ আছে, এখন তোমাকে প্রশ্নটা বললো, তুমি কিন্তু উচ্চতা ডিভাইড করে নিয়েছো, 10 মিটারকে 2-8 করে ভাগ করে নিয়েছো, কতটুকু খালি আছে কতটুকু পূর্ণ আছে। এখন তোমাকে যদি বলা হয় যে যতটুকু পানি আছে এই সবটুকু পানি উঠিয়ে নাও, তাহলে গড় সরণ কি হবে? তো যতটুকু পানি আছে এতটুকু, গড় সরণ মানে কি? প্রথম প্রান্তের সরণ যোগ শেষ প্রান্তের সরণ বাই 2। প্রথম প্রান্ত কোনটা? এটা না, এবার এটা প্রথম প্রান্ত। প্রথম প্রান্তকে এবার যদি আমি উঠাই, উঠছে 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 উঠলো, প্রথম প্রান্ত কতটুকু সরণ অতিক্রম করলো? 2 মিটার না, এতটুকু না? হ্যাঁ। এবার শেষ প্রান্তের সরণ, যেহেতু আমি সম্পূর্ণ খালি করছি, তাহলে আমার সবচেয়ে লোয়েস্ট যে পয়েন্টটা, সেটা আমার শেষ প্রান্ত। তাহলে উঠছে 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 উঠলো, তাহলে শেষ প্রান্ত কি পুরো 10 মিটার অতিক্রম করলো না? শেষ প্রান্ত পুরো 10 মিটারই অতিক্রম করছে। তাহলে এখন কি প্রথম প্রান্তের সরণ হচ্ছে 2, শেষ প্রান্তের সরণ হচ্ছে
10/2 ইজ ইকুয়াল টু 6 মিটার। ওকে, তাহলে সরণ নিয়ে মাথা ব্যথা আমাদের আর থাকবে না আশা করছি। এখন আমরা চলো ম্যাথ প্র্যাকটিস করি। অনেক আমরা সূত্র শিখলাম, কিভাবে হয় না হয় শিখলাম, একটু ছোট্ট করে এখন কয়েকটা আমরা ম্যাথ প্র্যাকটিস করি। তো আমি তোমার জন্য প্রথমে যে ঢাকা বোর্ড 23-এরই একটা প্রশ্ন রেখেছি তোমাদের জন্য। প্রশ্নটা বলছে একটি পানিপূর্ণ কুয়ার গভীরতা 15 মিটার। একটা পানিপূর্ণ কুয়া মানে কি? সম্পূর্ণ পানিপূর্ণ। পানিপূর্ণ কুয়ার গভীরতা 15 মিটার, ব্যাসার্ধ 1 মিটার। কুয়াটি আগে আমরা ধরো যে গ নাম্বার প্রশ্নগুলো আগে সলভ করবো, যে কি কি টাইপের প্রশ্ন গ নাম্বারে আসতে পারে ওটা আগে আমরা সলভ করব। দেন আমরা ঘ নাম্বারে কি কি টাইপের প্রশ্ন আসতে পারে ওটাকে সলভ করব বা পরে সলভ করব। আগে গ নাম্বার গুলো সলভ করে নিব, যে 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 টাইপের গ নাম্বার আসতে পারে, আসার সম্ভাবনা রয়েছে। এরপরে আমরা যাব ঘ নাম্বারে, যে কি কি টাইপের ঘ নাম্বার আসতে পারে। চলো, তো গভীরতা বলছে 15 মিটার, ব্যাসার্ধ বলছে 1 মিটার। পানি শূন্য করার জন্য 6 হর্স পাওয়ার, এই যে দেখো হর্স পাওয়ার আনছে মানে কি, এখানে তোমাকে একটা না একটা সময় ম্যাথ করার জন্য তোমাকে এখানে ওয়াটে কনভার্ট করাই লাগবে। একটি পাম্প লাগানো হলো, 6 হর্স পাওয়ারে একটি পাম্প লাগানো হলো। অর্ধেক পানি উঠানোর পরে, বলে দিছে অর্ধেক পানি উঠানোর পর পাম্পটি নষ্ট হয়ে গেল। ওকে, বাকিটুকু আমার আর লাগবে না গ নাম্বার প্রশ্নের জন্য। তো তোমাকে কি বলছে গ নাম্বার প্রশ্নে? প্রথম পাম্পের দ্বারা কৃত কাজ কত? তো ডাব্লিউ ইজ ইকুয়াল টু mg h ড্যাশ, এটা আমার কৃত কাজের সূত্র আমরা জানি। এখন কি এম, কি এম হলো রো পাই আর স্কোয়ার এল জি এইচ ড্যাশ। এখন এখানে এল কত বলো তো? দেখো ভাইয়া, প্রথম পাম্পটা কতটুকু পানি উঠাইছে? অর্ধেক পানি উঠাইছে। প্রথম পাম্পটা অর্ধেক পানি উঠাইছে, তাহলে এল কত হবে? 15 এর অর্ধেক না, যদি এটুকু আমি অর্ধেক ধরি, এইটুকু উঠাইছে, তাহলে এটুকু হচ্ছে আমার এল। সেটা কত? 15 অর্ধেক 7.5 মিটার। আর এইচ ড্যাশ, এখানে যদি আমি এইচ ড্যাশ দেখি, এইচ ড্যাশ সেটা কত? প্রথম প্রান্তের সরণ যোগ শেষ প্রান্তের সরণ। তাহলে এটা প্রথম প্রান্ত 0, এটা শেষ প্রান্ত, যেহেতু অর্ধেক মানে উঠিয়েছে 7.5, তাহলে 0 প্লাস 7.5/2 মিটার। তাহলে এটা হবে 3.75 মিটার, তাই না? হ্যাঁ, 3.75 মিটার। ওকে, এখন এইচ ড্যাশ পেয়ে গেছো, এল পেয়ে গেছো, এখন কি করবা? রো এর মান বসাবা, 1000 ইন্টু 3.1416। এরপরে জাস্ট মানগুলো বসা, আর কিছু না। আর এর মান হচ্ছে 1 স্কোয়ার, এবং এল এর মান পেয়ে গেছো 7.5, জি এর মান হচ্ছে 9.8, এবং এইচ ড্যাশের মান পেয়ে গেছো 3.75। এখন যেটা তুমি পেয়ে যাবা ওটাই হচ্ছে তোমার কৃত কাজ। ওকে, ডান। পরের প্রশ্নে যাই। ওকে, এই প্রশ্নে কি বলে? এটা চট্টগ্রাম বোর্ড 2023 সালে এসছে, তো দেখি কি বলে। আমি যে টাইপগুলো করাচ্ছি এই টাইপগুলো ভালোভাবে দেখো, এর বাইরে কুয়ার ম্যাথ সেভাবে আসবে না, এই টাইপের প্রশ্নগুলোই ঘুরে ফিরে আসবে। মনোযোগ দাও ক্লাসে। ওকে, একটি পানিপূর্ণ কূপের গভীরতা, ওকে এটা একটা কূপ, এবার কুয়া না বলে কূপ বলছে। একটি পানিপূর্ণ কূপের গভীরতা ও ব্যাস, গভীরতা হচ্ছে 20 মিটার, ব্যাস হচ্ছে 2 মিটার। তো ব্যাসার্ধ কি 1 মিটার, আমি ধরে নিয়ে নিলাম, ডিরেক্ট নিয়ে নিলাম, ব্যাসার্ধ 1 মিটার, ব্যাস 2 মিটার, ব্যাসার্ধ 1 মিটার। একটি পাম্প 30 মিনিটে কূপটিকে পানি শূন্য করে, বলে দিছে। এবার 30 মিনিটে তোমাকে সময় দিয়ে দিছে, চাইছে কি? পাম্পের ক্ষমতাটা চাইছে। তাই পাম্পের ক্ষমতা কি? P ইজ ইকুয়াল টু W/T। ডাব্লু মানে কি? mg/H-/T। এখন এম মানে কি? এম মানে আবার কি? রো। যে এখানে কোনো ভি এর মান দেওয়া নাই, আয়তন বা ভরের মান সেভাবে দেওয়া নাই, অর্থাৎ তোমাকে আয়তন বের করা লাগবে। পাই আর স্কোয়ার এল জি এইচ ড্যাশ বাই টি। ওকে, এখন আর তোমাকে জানো, রো তুমি জানো 1000, পায়ের মান তো জানোই, জানো না কি? এল জানো না, এইচ জানো না, টি তুমি জানো, টি হচ্ছে এই যে
এটা হচ্ছে টি 30 মিনিট মানে 30 × 60 সেকেন্ড। এখন হচ্ছে এল এর মান। তোমাকে কি বলছে? কূপটিকে পানি শূন্য করতে পারে মানে কি? সম্পূর্ণ পানি শূন্য করতে পারে। ওকে, তো সম্পূর্ণ পানি শূন্য করতে পারে মানে কি? পুরোটাই পানি শূন্য করবে, অর্থাৎ এল এর মান হচ্ছে 20 এখানে টোটালটাই এল এর মান। এল এর মান টোটালটাই 20। এবং এইচ ড্যাশের মানটা যদি আমি এখানে একটু দেখি, তাহলে প্রথম প্রান্তের সরণ যোগ শেষ প্রান্তের সরণ, প্রথম প্রান্তের সরণ 0, শেষ প্রান্তের সরণ এই যে উঠলো, শেষ প্রান্তের সরণ হচ্ছে 20, তাই না? পুরোটাই তো নিয়ে গেছে, পুরোটাই কভার করছে, পুরো সরণটা পুরো গভীরতাটা অতিক্রম করছে। তাহলে 0 যোগ 20/2 মিটার বা হচ্ছে 10 মিটার। আর টি তুমি জানো, টি হচ্ছে 30 মিনিট বা 30 × 60 সেকেন্ড। এখন জাস্ট ভাইয়া মানগুলো তুমি বসাই দিবা, মান বসায় তুমি এখানে ওয়াট এককে তুমি ক্ষমতা পেয়ে যাবা। এখন তুমি যদি যাও ওই ক্ষমতার ওয়াট এককটাকে 746 দিয়ে তুমি যদি ভাগ দাও, তুমি কি পেয়ে যাবা? হর্স পরে ক্ষমতার এককটা পেয়ে যাবা। ওকে, তাহলে এটা একটা টাইপ গেল। এরপরে কি টাইপের প্রশ্ন আসতে পারে দেখো, এবার কি বলে? 16 মিটার গভীর, 16 মিটার গভীর ও 6 মিটার ব্যাসের, 16 মিটার গভীর 6 মিটার ব্যাস মানে আর বা ব্যাসার্ধ = 3 মিটার, তাই না? ব্যাসার্ধ = 3 মিটার। একটি কুয়ার অর্ধেক পানিপূর্ণ ছিল, অর্ধেক পানিপূর্ণ আছে। কুয়াটিকে পানি শূন্য করার জন্য 2 কিলোওয়াট ও 80% দক্ষতা, 2 কিলোওয়াট ও 80% দক্ষতা সম্পন্ন একটি পাম্প চালু করা হলো। 2 কিলোওয়াট ও 80% সম্পন্ন একটি পাম্প চালু করা হলো, কিন্তু অর্ধেক পানি উত্তোলনের পর পাম্পটি বিকল হয়ে যায়। বাকিটুকু আমার লাগবে না, বাকিটুকু ঘ নাম্বারের জন্য, আমরা ঘ নাম্বারে দেখবো। তাহলে আমার ঘ নাম্বারের জন্য এটুকু করলেই হচ্ছে। কি বলছে? চালু করার কত সময় পর প্রথম পানিটি বিকল হয়ে যায়? দেখো, টোটাল গভীরতা হচ্ছে 16, এর অর্ধেক পানি পূর্ণ ছিল, অর্থাৎ এটুক হচ্ছে 8, এটুক হলো 8 মিটার, এটুক পানি পূর্ণ ছিল। এখন এখানে কুয়ার কি দেওয়া আছে? ক্ষমতা বলছে যে 2 কিলোওয়াট এবং ইটার মান দেওয়া আছে কত? 80%। এখন তোমাকে একটা কথা বলে রাখি ভাইয়া, মনোযোগ দিয়ে শোনো। এই যে উদ্দীপকগুলো আছে না, এই উদ্দীপকগুলোতে যদি ক্ষমতার একটা মান দেওয়া থাকে এবং সেখানে যদি একটা কর্মদক্ষতার একটা মান দেওয়া থাকে, যেমন এখানে দেওয়া আছে, তাহলে এখানে যে ক্ষমতাটা দেওয়া আছে না, এই ক্ষমতাটা হচ্ছে এইটা পি ড্যাশ বা প্রদত্ত ক্ষমতা। ওই যে আমি তোমাকে পড়ছিলাম ইটা = P/P ড্যাশ বা কার্যকর ক্ষমতা বাই প্রদত্ত ক্ষমতা। তো এখানে যেটা দেওয়া থাকবে ওটা হচ্ছে প্রদত্ত ক্ষমতা, যদি সাথে কর্মদক্ষতা দেওয়া থাকে। আর যদি কর্মদক্ষতা না দেওয়া থাকে, যদি 80% না দেওয়া থাকে, শুধু 2 কিলোওয়াট বলতো, তাহলে এটাই ওর ক্ষমতা ছিল, এটাই ওর কার্যকর ক্ষমতা ছিল। বুঝছো? যেহেতু এখানে একটা দক্ষতা দিয়ে রাখছে, দ্যাট মিনস এই 2 কিলোওয়াটটা হচ্ছে এখানে প্রদত্ত ক্ষমতা। যদি কর্মদক্ষতা না থাকতো, তাহলে এই 2 কিলোওয়াটটাই হয়ে যেত কার্যকর ক্ষমতা। তাহলে এখানে প্রদত্ত ক্ষমতা দেওয়া আছে, আমাকে বের করতে হবে কার্যকর ক্ষমতা। ওকে, তাহলে ইটা = আমরা জানি পি বা কার্যকর ক্ষমতা, কার্যকর ক্ষমতা পি ধরি আমরা, এটা হচ্ছে কার্যকর ক্ষমতা P/P ড্যাশ। তাহলে পি এর মান যদি আমি একবারে বের করি যে পি ড্যাশ ইন্টু ইটা, তাহলে পি ড্যাশের মান হচ্ছে কত? 2 কিলোওয়াট বা 2000 ওয়াট ইন্টু 80/100, তাহলে কত ওয়াট আসে? ওয়াট আসবে হচ্ছে 1600। তাহলে এটা হচ্ছে প্রদত্ত ক্ষমতা, সরি, এটা হচ্ছে কার্যকর ক্ষমতা। দেখছো, এটা হচ্ছে কার্যকর ক্ষমতা। কার্যকর ক্ষমতার মানটা প্রদত্ত ক্ষমতার মানের চেয়ে কম হচ্ছে, অর্থাৎ এই যে তোমার কি বলবো, এই যে পাম্পটা ছিল এটা কিন্তু 100% দক্ষতা সম্পন্ন না, বুঝাই যাচ্ছে। যেহেতু কার্যকর ক্ষমতা আর প্রদত্ত ক্ষমতার মান মিলেনি, কত পার্সেন্ট দক্ষতা সম্পন্ন? 80% দক্ষতা সম্পন্ন। ওকে, এখন আমি দেখো ক্ষমতা পেয়ে গেছি, আমার কাজ করা লাগবে সবসময় কার্যকর ক্ষমতা নিয়ে, আমার কখনো প্রদত্ত ক্ষমতা নিয়ে কাজ করা লাগবে না, আমার কাজ করা লাগবে সবসময় কার্যকর ক্ষমতা নিয়ে। সেই কার্যকর ক্ষমতা এখানে ডিরেক্ট দেওয়া থাকতে পারে, অথবা এখানে দক্ষতা দেওয়া থাকবে এবং এই কার্যকর ক্ষমতা বের করতে হবে। ওকে, এখন কি বলছে প্রশ্নে?
যে চালু করার কত সময় পরে প্রথম পাম্প বিকল হয়ে যায়? এই প্রশ্নটা আরেকভাবে আসতে পারে। দেখো, প্রথম পাম্পটা কতটুকু কাজ করতে পারছে? অর্ধেক পানি উত্তোলন করতে পারছে, ধরলাম এটুকু হচ্ছে অর্ধেক। এক তো তোমার হচ্ছে যে 8 মিটার পানি পূর্ণ ছিল, এই 8-এর আবার অর্ধেক মানে এটুকু হচ্ছে 4 মিটার। সে 4 মিটার পানি তুলতে পারছে, উঠাতে পারছে, তারপরে সে বিকল হয়ে গেছে। তাহলে কতটুকু পানি উঠাতে পারছে? এটা হচ্ছে আমার এল। এল ইজ ইকুয়াল টু 4 মিটার। ওকে, এল ইজ ইকুয়াল টু 4 মিটার। এতটুকু পানি সে উঠাতে পারছে। আচ্ছা, আর এইটুকু উঠাতে তার কার্যকর ক্ষমতা হচ্ছে 1600 ওয়াট। এখন তোমার কাছে পি আছে, তোমাকে এখন টি বের করা লাগবে। তুমি ডাব্লিউ জানো, এল জানো, এইচও তুমি বের করতে পারবা। এইচ যদি তোমাকে এখন এখানে বের করতে বলা হয় যে ভাই এক্ষেত্রে এইচটা একটু বের করে দেন, তাহলে এইচ এর মানটা কি হতে পারে? এইচ ড্যাশ প্রথম পাম্পের জন্য, তাহলে প্রথম প্রান্তের সরণ এটা, সেটা কতটুকু? এটুক যদি 8 হয় তাহলে এটুক বাকি 8, 8 প্লাস দ্বিতীয় প্রান্তের সরণ যদি এখান থেকে নিই তাহলে এটা কত? 8 প্লাস 4, তাই না? বাকি এটুক 4, তাহলে 8 প্লাস 4 মানে কি 12/2 বা 12 আর 8 হচ্ছে 20, তাহলে হচ্ছে 10। তাহলে তুমি এখন গড় সরণ পেয়ে গেছো 10 মিটার। তুমি এখন সবই পেয়ে গেছো ভাইয়া। এখন জাস্ট মান বসাও, জাস্ট মান বসাও। এখন তোমাকে এখন কি বের করতে হবে? টাইম বের করতে হবে, টি বের করতে হবে। পি ইজ ইকুয়াল টু ডাব্লু বাই টি। টি ইজ ইকুয়াল টু, অর্থাৎ কত সময় পর বিকল হয়ে গেছে। প্রশ্ন চেয়েছে যে কত সময় পর বিকল হয়ে গেছে। প্রশ্নটা এইভাবে আসতে পারে যে কত সময় কাজ করেছে। দুইভাবে প্রশ্নটা আসতে পারে। অর্ধেক পানি পূর্ণ করলো, পানি খালি করলো, দিয়ে বিকল হয়ে গেল। তাহলে প্রশ্নটা করছে কত সময় পর বিকল হয়েছে। তাহলে যত সময় পর বিকল হয়েছে ততক্ষণই তো কাজ করেছে, তারপর বিকল হয়ে গেছে। তাহলে প্রশ্নটা আসতে পারে যে কত সময় পর বিকল হয়েছে, অথবা কত সময় কাজ করেছে তারপর বিকল হয়েছে। ওকে, তো টি বের করছে কত সময় পর বিকল হয়েছে। তাহলে টি ইজ ইকুয়াল টু কি হবে? ডাব্লু বাই পি। এখন ডাব্লু কি? এম জি এইচ ড্যাশ বাই পি। পি মানে কি? কার্যকর ক্ষমতা এটা। ওকে, তো এখন পি, এম কত? এম হচ্ছে রো পাই আর স্কোয়ার এল জি এইচ ড্যাশ বাই পি। এখন তুমি রো এর মান জানো, পায়ের মান জানো, আর এর মান জানো, জানো না? এই দেখো কি কি চেয়েছে। আর এর মান জানো, রো এর মান জানো 1000, তুমি এল এর মান জানো 4, যতটুকু তোমার পানি সরানো হয়েছে। তুমি এইচ এর মান জানো। তুমি এখন সব মান বসাও, সব মান এখানে বসাও, দিয়ে টি এর মান বের করো। আর কিছুই না, সব মান বসে এখানে জাস্ট টি এর মান সেকেন্ডে বের হয়ে যাবে। ঠিক আছে ভাইয়া, চলো এবার আমরা পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নটা বলছে যে পানিপূর্ণ একটি কুয়ার গভীরতা 10 মিটার। পানিপূর্ণ একটি কুয়ার গভীরতা 10 মিটার, ব্যাস হচ্ছে 2 মিটার। পানিপূর্ণ একটি কুয়ার গভীরতা 10 মিটার, ব্যাস হচ্ছে 2 মিটার। তাহলে আর বা ব্যাসার্ধ হচ্ছে 1 মিটার। কুয়াটিকে পানিপূর্ণ মানে কি? সম্পূর্ণ পানিপূর্ণ, তাই না? হ্যাঁ, সম্পূর্ণ পানিপূর্ণ। কুয়াটিকে পানি শূন্য করার জন্য 2 হর্স পাওয়ার ক্ষমতার একটি পাম্প চালু করা হলো। এই যে দেখো, এখানে বলছে 2 হর্স পাওয়ার, এখানে কোনো দক্ষতার কথা ভাইয়া বলে নাই। তাহলে এটাই তোমার কার্যকর ক্ষমতা এই পাম্পের, বুঝছো? আগেটাতে দক্ষতা ছিল, তাই যেটা দেওয়া ছিল ওইখানে ওটা ছিল প্রদত্ত ক্ষমতা। আর এখানে কোনো কার্যকর ক্ষমতা, সরি, এখানে কোনো দক্ষতা দেওয়া নাই, তাহলে এটাই হচ্ছে প্রদত্ত ক্ষমতা। ওকে, তাহলে যা যেখানে বলছিলাম যে 2 হর্স পাওয়ার একটি পাম্প চালু করা হলো, অর্ধেক, এই কথাটা অর্ধেক একটু কেটে গেছে, অর্ধেক পানি শূন্য হওয়ার পর পাম্পটি নষ্ট হলে 3 হর্স পাওয়ারের ক্ষমতার অপর একটি পাম্প চালু করে কুয়াটিকে পানি শূন্য করা হলো। ওকে, বলছে যে প্রথম পাম্পটি মিনিটে কি পরিমাণ পানি উত্তোলন করতে পারবে। অথবাকে ডাব্লু চাইছে, সরি ডাব্লু না, তোমার কাছে এখানে ভর চাইছে, এম এর ভরটা চাইছে। এম চাইছে কত কেজি পানি উত্তোলন করতে পারবে মিনিটে, এটা চাইছে।
তো চলো আমরা বের করি, কোনো ব্যাপার না। তুমি কি জানো? তুমি পি জানো। পি হচ্ছে কত? 2 হর্স পাওয়ার, এটাই কার্যকর ক্ষমতা। তাহলে 2 ইন্টু 746 ওয়াট, 2 ইন্টু 746 ওয়াট, অ্যান্সার আসবে 1492। 1492 ওয়াট, 1492 ওয়াট। এরপরে কি বলছে, তোমার কি কি লাগবে? আর এম লাগবে, এমটা বের করতে হবে তাই না? তাহলে তোমাকে একটা টি লাগবে। টিও তোমাকে বলে দিয়েছে যে 1 মিনিট, 1 মিনিট, বা আমরা এটাকে বলতে পারি 60 সেকেন্ড। 1 মিনিট বা 60 সেকেন্ড হয়ে গেছে। এখন আর কি কি বাকি আছে? আর তো কিছু বাকি নাই, এখন তো বাকি সবই জানো। পানি কতটুকু সে খালি করতে পারছে? অর্ধেক। অর্ধেক মানে শূন্য করতে পারছে। তাহলে এটার অর্ধেক 10, তাহলে 10-এর অর্ধেক কি 5, ধরলাম এইটুক। তাহলে এটা হচ্ছে আমার কি এল, তাই না? আর এইচ ড্যাশ যদি এখানে বের করতে হয়, তাহলে প্রথম প্রান্তের সরণ কত? এটা উপরিতল 0, দ্বিতীয় প্রান্ত ধরলাম এটা অর্ধেক, তাহলে এটা কত? 5, তাই না? তাহলে 0+5/2 এত মিটার, বা হচ্ছে 2.5 মিটার। এখন জাস্ট কি সূত্র ফেলো, আর কিচ্ছু না, সূত্র ফেলো। 1 মিনিটে কি পরিমাণ পানি উত্তোলন করতে পারে? সূত্র ফেলো। সূত্র কি? পি ইজ ইকুয়াল টু এম জি এইচ ড্যাশ বাই টি। তো এম ইজ ইকুয়াল টু, তোমাকে এম বের করতে হবে, এম ইজ ইকুয়াল টু পি টি বাই জি এইচ ড্যাশ। আচ্ছা, এখানে কিন্তু এল লাগছে না। এল কখন লাগবে? যদি তোমাকে ওই যে আয়তন বের করা লাগতো। এখানে কিন্তু এল লাগছেও না, বাট তোমরা যেন বুঝতে পারো যে এল এর মানটা কত হতে পারে এখানে, ওই জন্য আমি লিখে দিলাম এল এর মান কত হতে পারে। ওকে, তাহলে এখন দেখো পি, পি এর মান কত এখানে? 1492, বসাও। টি এর মান 60 সেকেন্ড। আচ্ছা, জি এর মান কত? 9.8, আর এইচ ড্যাশ আমরা পাইছি 2.5। তাহলে এখন জাস্ট ক্যালকুলেশন করো, পেয়ে যাওয়া যেটা, ওটা হচ্ছে কেজিতে মান। যে মানটা পেয়ে যাবো ওটা হচ্ছে কেজিতে। এখন আর কি কি টাইপের প্রশ্ন আসতে পারে গ নাম্বারে? ধরো ওই যে ওইখানে তোমাকে একটা দক্ষতা দিয়ে দিল, এই জায়গাটাতে একটা দক্ষতা দিয়ে দিল, এখানে তো কোনো দক্ষতা দেওয়া নাই, জাস্ট 2 হর্স পাওয়ার লিখে দিছে, তাই আমরা ওটাকে কার্যকর ক্ষমতা ধরে ম্যাথ করলাম। কিন্তু ওখানে ধরে একটা দক্ষতাও দিয়ে দিল, সে 60% দক্ষতা দিয়ে দিল, সেক্ষেত্রে তোমাকে ওটা হয়ে যাবে কি, এই 2 হর্স পাওয়ার, সেই ক্ষেত্রে যখন দক্ষতা দিয়ে দিবে তখন এটা হয়ে যাবে প্রদত্ত ক্ষমতা, তখন তোমাকে কার্যকর ক্ষমতা বের করতে হবে, সেম ভাবে ম্যাথ করতে হবে। এটা একটা টাইপ হতে পারে। আরেকটা কি ম্যাথ আসতে পারে, যে তোমাকে এবার বললো যে 10 কেজি পানি উত্তোলন করতে কি পরিমাণ কাজ করতে হবে। তোমাকে বললো যে 10 কেজি পানি উত্তোলন করতে কি পরিমাণ কাজ করতে হবে। হ্যাঁ, অর্থাৎ তোমাকে এবার এম এর মান দিয়ে দিয়েছে। এবার আমি আরেকটা ম্যাথের কথা বলছি, এই উদ্দীপকের ক্ষেত্রেই বলছি আর কি, এই উদ্দীপক না দিয়ে অন্য উদ্দীপকও দিতে পারে। যে তোমাকে বলল 10 কেজি পানি উত্তোলনে, এটা কি এম, এম এ তোমাদের ডাব্লু কত হবে? ডাব্লু কত হবে? ডাব্লু কি? ডাব্লু ইজ ইকুয়াল টু এম জি এইচ ড্যাশ, তাই না? তাহলে এম এর মান তোমাকে বলে দিচ্ছে 10, এটা ঝিঙ্গালালা, তো এটা এখন জানোই সব, 9.8। এইচ ড্যাশ এর মান তুমি জানো, এই যে 2.5। এরকম প্রশ্ন আসতে পারে গ নাম্বারে। আমি এখন পর্যন্ত যা যা পড়ালাম, এর বাইরে গ নাম্বারের কোন রকমের প্রশ্ন আসার সম্ভাবনা খুব একটা নাই। তোমরা প্রশ্ন ব্যাংক যখন সলভ করবা, বা যারা করছো, তোমরা দেখতে পারো যে ঘুরে ফিরে এই টাইপের প্রশ্নই আসছে। ওকে, চলো আমরা এখন পরবর্তী প্রশ্নে যাই, যেটা হচ্ছে এখন আমরা ঘ নাম্বারের জন্য পড়া শুরু করব। আমরা এতক্ষণ গ নাম্বারের জন্য পড়ছিলাম, আমরা এতক্ষণ গ নাম্বার সলভ করছিলাম, এখন আমরা ঘ নাম্বারটা সলভ করব, যে কি কি টাইপের প্রশ্ন ঘ নাম্বারে আসতে পারে। ওকে, তো প্রথমে হচ্ছে যে আবার সেই ঢাকা বোর্ড ডেস, এই প্রশ্নটার গ নাম্বার আমরা সলভ করছিলাম, এই প্রশ্নের গ নাম্বার এই যেখানে আমরা সলভ করছি। ঠিক আছে, তো এখানকার যে অ্যান্সারটা আমরা একটু যদি বের করি, অ্যান্সারটা আমাদের একটু লাগবে ওই প্রশ্নে।
চলো অ্যান্সারটা একটু বের করি। অ্যান্সারটা আমার এখানে বের করা আছে, তো আমি এখানে জাস্ট লিখে দিলাম, তোমরা মিলাই নিও। হ্যাঁ, তো এখানে অ্যান্সারটা হবে এটা হবে অ্যান্সার 8,65,903.5 জুল। হ্যাঁ, এটাই হচ্ছে অ্যান্সার এখানে। তো আমার এই অ্যান্সারটা হচ্ছে যে প্রথম পাম্পের দ্বারা কৃত কাজ ছিল এই অ্যান্সারটা। তো চলো আমরা এখন ওখানে ফিরে যাই, ঘ নাম্বার প্রশ্নটাতে। এটার এই ঢাকা বোর্ডের 23-এরই ওই গ নাম্বার প্রশ্নটা, এটা ঘ নাম্বার। তো সেখানে কি ছিল যে কুয়ার গভীরতা বলে দিছে, তোমাকে ব্যাসার্ধ বলে দিছে 1 মিটার, পানি শূন্য করার জন্য এত হর্স পাওয়ারের একটি পাম্প লাগানো হলো বলে দিছে। তো এখানে হর্স পাওয়ার দিয়ে দিছে। আবার দেখো হর্স পাওয়ার, অর্থাৎ প্রথম পাম্পের কার্যকর ক্ষমতা হচ্ছে 6 হর্স পাওয়ার। বলছে অর্ধেক পানি উঠানোর পর পাম্পটি নষ্ট হয়ে গেছিল, এবং প্রথম পাম্পের প্রথম পাম্প দ্বারা যে কৃত কাজ সেটা আমরা বের করছিলাম। এরপরে কি বলছে যে বাকি পানি তোলার জন্য এই যে অর্ধেক পরিমাণ পানি যে প্রথম পাম্প তুললো, ধরো এটুকু অর্ধেক, এটুকু বাকি অর্ধেক, এই বাকি অর্ধেক পানি তোলার জন্য আরেকটা পাম্প লাগানো হলো। তোমাকে ঘ নম্বরে বলছে পাম্প দুটি দ্বারা পানি তুলতে সময় একটাই লাগবে কিনা। পাম্প দুটি দ্বারা পানি তুলতে একই সময় লাগবে কিনা। এখন এখানে একটা টুইস্ট আছে। এই যে দেখো দ্বিতীয় পাম্পেরও ক্ষমতা বলে দিছে, দেখছো দ্বিতীয় পাম্পেরও ক্ষমতা বলে দিছে কিন্তু ভাইয়া। দ্বিতীয় পাম্পের ক্ষমতা প্রথম পাম্পের ক্ষমতা একই, অর্থাৎ দুটোই হচ্ছে 6 হর্স পাওয়ার। প্রথম পাম্পের ক্ষমতা যদি P1 হয়, দ্বিতীয় পাম্পের ক্ষমতা যদি P2 হয়, তাহলে তোমার 6 হর্স পাওয়ার। তো এটাকে তোমাকে এখন ওয়াটে কনভার্ট করে দিই, 746 ওয়াট। তাহলে অ্যান্সারটা হবে 4,476, 4,476, 4,476 ওয়াট। আচ্ছা, হলো। আমরা কনভার্ট করলাম দুটোর, এটা প্রথম পাম্পের ক্ষমতা, এটা দ্বিতীয় পাম্পের ক্ষমতা। তোমার লাগবে দুইটার সময়। তো প্রথম পাম্পের কৃত কাজ তুমি পেয়ে গেছিলা, তাহলে প্রথম পাম্পের ক্ষেত্রে সময় যদি T1 হয়, তাহলে T1 ইজ ইকুয়াল টু কি, P ইজ ইকুয়াল টু W/T, তাই না? P ইজ ইকুয়াল টু W/T, তাহলে T ইজ ইকুয়াল টু W/P, W/P প্রথম পাম্পের কৃত কাজ, প্রথম পাম্পের ক্ষমতা, তাহলে P এ পারে গেলে P ইজ ইকুয়াল টু W/T, একই কথা। তাহলে W এর মান আমরা কত পেয়েছিলাম? W এর মান আমরা পেয়েছিলাম 8,65,903.5, 8,65,903.5। ওকে। আর P1 কত? 4,476 ওয়াট। এখন ভাগ করে কতটা আসবে? সেকেন্ড আসবে অ্যান্সারটা, তাই না? তাহলে আমার এখানে অ্যান্সারটা বের করা আছে। অ্যান্সারটা হচ্ছে, তোমরা মিলাই নিও, অ্যান্সারটা হচ্ছে 193.45 সেকেন্ড। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম পাম্পের সময়। এখন দ্বিতীয় পাম্পের সময় বের করা লাগবে। দ্বিতীয় পাম্পের সময় বের করার জন্য আমাকে কি দ্বিতীয় পাম্পের কৃত কাজ লাগবে আবার, কারণ ক্ষমতা তো দেওয়াই আছে। তাহলে আবার দ্বিতীয় পাম্পের কৃত কাজ বের করা লাগবে। তাহলে দ্বিতীয় পাম্পের কৃত কাজ আমি একবারই করি, সময় ইজ ইকুয়াল টু W2/P2। ওকে, R2 হয়ে গেল, হা P2। ওকে, এই যে ম্যাথগুলো করাচ্ছি, এই ম্যাথগুলো যদি ভালোভাবে দেখো না, তোমার আর কোনো ম্যাথে আটকাবে না, কখনো আটকাবে না। ওকে, সো W2 এখন বের করবো। mg আবার h' ফেললাম, সূত্র ফেললাম, বাই কি P2। এখন m কি, রো পাই আর স্কোয়ার এল, রো পাই আর স্কোয়ার এল জি h-/P2। ওকে, এখন আসো এখানে এল কি হবে। দেখো প্রথম পাম্পটা কিন্তু অর্ধেক পানি খালি করে দিয়ে চলে গেছে, নষ্ট হয়ে গেছে। এখন দ্বিতীয় পাম্পটা কি করলো, বাকি অর্ধেক পানি খালি করলো। বাকি অর্ধেক মানে কি, 15 যদি হয় টোটাল, তাহলে এই অর্ধেক কতটুকু, এই অর্ধেক হচ্ছে, বাকি অর্ধেক মানে কি 7.5। তাহলে এই 7.5 হচ্ছে আমার এল দ্বিতীয় পাম্পের জন্য। এখন H'
এইচ ড্যাশ চাচ্ছে। এখন এইচ ড্যাশ কি? এটা হচ্ছে প্রথম প্রান্তের সরণ, উঠলো 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 উঠলো, কতটুকু উঠলো? এই যে অর্ধেকটুকু উঠলো, 7.5। প্রথম প্রান্তের সরণ 7.5 প্লাস দ্বিতীয় প্রান্তের সরণ কি, এবার লোয়েস্ট পয়েন্টটাকে নিলাম, উঠলো 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 উঠলো, সেটা কত? এখন টোটাল উঠলো না, পুরোটুকু উঠে গেল, 15 মিটারে উঠলো, কিন্তু এইটা এখানে ছিল, এটা উঠলো 7.5 মিটার, এই নিচেটুকু কাউন্ট হবে না। কাউন্ট হবে কার জন্য? এই লোয়েস্ট পয়েন্টের জন্য। শেষ প্রান্তের সরণ উঠলো 15 মিটার, 7.5 বাই 15 বাই 2, তাহলে এক্ষেত্রে অ্যান্সারটা কি হবে? 11.25 মিটার। 11.25 মিটার। এখন কি করব? এখানে জাস্ট মানগুলো বসাবো, কাজ নাই তো আর কোনো, এখন জাস্ট মান বসাবো, সময় বের হয়ে যাবে। মানটা কত? চলো আগে মানগুলো আমরা বসাই। 1000 ঘনত্ব, পাই হচ্ছে 3.1416, তারপরে ব্যাসার্ধ হচ্ছে 1 স্কোয়ার, এরপরে এল কত পাইছি? এল পাইছি 7.5, তারপরে হচ্ছে 9.8 অভিকর্ষ ত্বরণ, এবং লাস্টে হচ্ছে এইচ ড্যাশ কত পেলাম? 11.25 বাই P2। P2 কত? যাহাই P1 তাহাই P2, কারণ দুইটারই ক্ষমতা একই দেওয়া ছিল, 4476, 4476, 4476 এত সেকেন্ড। তাহলে আমার এখানে উত্তরটা কত হবে? এখানে উত্তরটা আমার বের করা আছে, তোমরা করে নিবে বাসায়, বা এখনই ক্যালকুলেটর ইউজ করে করতে পারো। তো উত্তরটা হচ্ছে 580.36 সেকেন্ড। ওকে, তাহলে ভাইয়া তোমরা যদি একটু খেয়াল করো যে এই যে T1, এখানে আমরা পাইছিলাম T1 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 পাইছি 193.45 সেকেন্ড, এবং এই যে T2 T2 পাইলাম 580.36 সেকেন্ড। দুটো মান কি এক? না। তাহলে প্রশ্নে কি চাইছে ভাইয়া? প্রশ্নে জাস্ট জানতে চাইছে যে দুটো তুলতে কি সময় একই লাগবে কিনা। তোমার অ্যান্সার কি? তোমার অ্যান্সার হচ্ছে T2 ইজ গ্রেটার দেন T1, দুটো প্রশ্ন তুলতে একই সময় লাগবে না। ওকে, ডান, এই প্রশ্ন ডান। এখন এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে, সেখান থেকে আমি আরেকটা টাইপ শিখাই দিই। সেটা কি? ধরো এবার তোমাকে বললো যে এই যে দেখো এখানে দ্বিতীয় পাম্প যেটা ছিল, দ্বিতীয় পাম্পের তোমার ক্ষমতা প্রথম পাম্পের ক্ষমতা একই দিয়ে দিয়েছে, 6 হর্স পাওয়ার। কিন্তু এবার তোমাকে বললো যে দ্বিতীয় পাম্পের ক্ষমতা চেঞ্জ করে দিল, তোমাকে দ্বিতীয় পাম্পের ক্ষমতা দিয়ে দিল ধরো যে 8 হর্স পাওয়ার দিয়ে দিল, তখন তুমি সেই ক্ষেত্রে সময় বের করবা। নতুন করে এখানে নতুন P2 আসবে, 8 হর্স পাওয়ার মানে কি 8 কে 746 দিয়ে গুণ দিবা, তখন নতুন P2 দিয়ে ভাগ দিবা, জাস্ট এমজিএইচ ঠিকই থাকবে। ওকে, আচ্ছা, এখন আমরা পরের টাইপে আসি। এই প্রশ্নে কি বলছে? চট্টগ্রাম বোর্ড 21-এর প্রশ্ন, যে এই প্রশ্নটা আমরা মনে হয় একটু আগে সলভ করছি, এর গ নাম্বারটা, তাই না ভাইয়া? চট্টগ্রাম বোর্ড 21, না এটা চট্টগ্রাম বোর্ড 23-এর করছিলাম, এটা হচ্ছে 21। ওকে, সো লেটস গো। কি বলে? 16 মিটার গভীর ও 6 মিটার ব্যাসের একটি কুয়ার অর্ধেক পানি পূর্ণ ছিল। 16 মিটার গভীর, 6 মিটার ব্যাস, তাহলে ব্যাসার্ধ হচ্ছে 3 মিটার, অর্ধেক পানি পূর্ণ হয়ে আছে। ওকে, কুয়াটিকে পানি শূন্য করার জন্য 2 কিলোওয়াট, এই প্রশ্নটা করলাম গো একটু আগে, যাই হোক, 2 কিলোওয়াট এর গ নাম্বারটা আমরা সলভ করছিলাম। 2 কিলোওয়াট ক্ষমতা এবং 80% দক্ষতা সম্পন্ন একটি পাম্প চালু করা হলো, কিন্তু পাম্পটি কি করলো যে অর্ধেক পানি উত্তোলনের পর বিকল হয়ে গেল। তখন আরেকটা নতুন ক্ষমতার অপর একটি পাম্প 2 ঘন্টায় কুয়াটিকে পানি শূন্য করতে সক্ষম হয়। তোমাকে চাইছে দ্বিতীয় পাম্পের দক্ষতা কত ছিল। সহজ কথা হচ্ছে দ্বিতীয় পাম্পের দক্ষতা প্রথম পাম্পের চেয়ে কম ছিল না বেশি ছিল, এটা জাস্ট বের করতে হবে। অর্থাৎ তোমাকে দক্ষতা চেয়েছে ভাইয়া, প্রশ্নটা খেয়াল করো, দক্ষতা চাইছে, তার মানে এখানে যেটা দেওয়া আছে এটা প্রদত্ত ক্ষমতা, এটা কার্যকর ক্ষমতা না। কার্যকর ক্ষমতা হতো যদি দেখি দক্ষতার কোনো সম্পর্কই না আসতো, দক্ষতার কোনো অর্ডটাই না আসতো, কিন্তু তোমাকে প্রশ্নে দক্ষতা চেয়ে নিয়েছে। দ্যাট মিনস এখানে যেটা দেওয়া আছে এটা হচ্ছে প্রদত্ত ক্ষমতা, তোমাকে এখন কার্যকর ক্ষমতা বের করতে হবে। কার্যকর ক্ষমতা বের করার সূত্র কি? P ইজ ইকুয়াল টু mg h ড্যাশ বাই টি।
কি বলছে এম কত, এম ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি রো পাই আর স্কোয়ার এল জি এইচ ড্যাশ বাই টি। এখন তুমি জানো কি 1000 ঘনত্ব 3.1416 পায়ের মান, আর কত 3 স্কোয়ার, আর হচ্ছে 3 স্কোয়ার। এখন আসি এল এর মান, এল কত দেখো, প্রথমত কুয়াটা ছিল অর্ধেক পূর্ণ প্রথম থেকে, তার উপর প্রথম পাম্পটা এই অর্ধেক অর্ধেক যে পূর্ণ পানি তার আবার অর্ধেক, ধরো এটুকু সে খালি করে চলে গেছে, তাহলে পুরোটা যদি 8 হয় তাহলে পুরোটা 16 হলে এটুক 8, আবার এইটুক কত হবে 4, আর এই বাকি অর্ধেকটুকু খালি করছে কে, এই দ্বিতীয় পাম্প যেটা আরেকটা 4 মিটার, দুটা 4 মিটার যোগ করলে আমার আসে 8 মিটার, তাই না? তাহলে আমার দ্বিতীয় পাম্প কি এইটুকু খালি করছে না, এইটুকু খালি করছে, তাই না? তাহলে এইটুকু খালির জন্য কতটুকু খালি করছে 4 মিটার, তাহলে এল এর মান কত 4। এল এর সত্য কি ছিল, যতটুকু পানি খানে উঠাবে বা সরাবে সেটার সরণ 4, ইন্টু জি কত 9.8, আর এইচ ড্যাশ কত, এইচ ড্যাশ এখন আমরা বের করবো। দেখো এইচ ড্যাশ মানে কি, প্রথম প্রান্তের সরণ এখান থেকে শুরু হয়েছে এটুক পর্যন্ত নিয়ে গেছে, প্রথম প্রান্ত এবার এটা, তাহলে এটা কি 4 যোগ 8, 4 যোগ 8, এটুক বাকি 8 না, টোটাল 16, তাহলে এটুক অর্ধেক ছিল, তাহলে এটুক 8 এটুক 8, আবার এখান থেকে নিয়ে গেছে আবার এটুক 4, তাহলে 4 যোগ 8, 4 যোগ 8 মানে কি এইচ ড্যাশ ইজ ইকুয়াল টু এটুক 8 এটুক 4 মানে 12, প্লাস শেষ প্রান্তের সরণ পুরোটা 16, 12 আর 16তে কত হয় 28, তাহলে এটা হচ্ছে 14 মিটার। এইচ ড্যাশ পেয়ে গেছে তুমি ব্যাস 14 মিটার। ওকে, বাই কত, টি কত, টি কত ভাইয়া, টি 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 হচ্ছে তোমার এই যে 2 ঘন্টা, টি হলো 2 ঘন্টা, মানে 2 × 60 × 60, একটা ষাট দিয়ে গুণ করলে মিনিট আসবে, আরেকটা ষাট দিয়ে গুণ করলে তোমার সেকেন্ড আসবে। এখন যেটা পাবা সেটা হচ্ছে তোমার কার্যকর ক্ষমতা, যেটা পাবা সেটা হচ্ছে তোমার কার্যকর ক্ষমতা। তোমার এখানে প্রদত্ত ক্ষমতা দেওয়া আছে, এখানে তোমার প্রদত্ত ক্ষমতা দেওয়া আছে, এটা হচ্ছে তোমার প্রদত্ত ক্ষমতা 3 হর্স পাওয়ার, যেটাকে তুমি আবার 3 × 746 দিয়ে গুণ করে তুমি অটে নিয়ে আসবা। এরপরে তোমার কাজ হচ্ছে জাস্ট দক্ষতার মানটা বের করা, এটা ইজ ইকুয়াল টু পি বাই পি নট বা পি ড্যাশ ইন্টু 100%। জাস্ট ম্যাথটা করবা এখন, বাকিটুকু তোমার কাছে। ওকে, এর পরের টাইপ আসে। এখন কি বলে যে একটি পানিপূর্ণ কুয়ার গভীরতা 20 মিটার। ওকে, প্রশ্নটা হচ্ছে সিলেট বোর্ড 2021-এর, একটি পানিপূর্ণ কুয়ার গভীরতা হচ্ছে 20 মিটার, পানিপূর্ণ মানে কি টোটালটাই পানি দ্বারা পূর্ণ, এখানে অর্ধেক তর্ধেক বল নেই। কুয়াটিকে পানি শূন্য করার জন্য 5 হর্স পাওয়ার ক্ষমতার একটি পাম্প লাগানো হলো, 5 হর্স পাওয়ারের একটা পাম্প লাগানো হয়েছে এবার। ওকে, এখানে কোনো দক্ষতার কথা বলছে বলে নাই, তাহলে 5 হর্স পাওয়ারটা কি এর হচ্ছে কার্যকর ক্ষমতা। 5 হর্স পাওয়ার একটি পাম্প লাগানো হলো, কুয়ার ওপরের 1/4 পানি তোলার পর পাম্পটি বন্ধ হয়ে গেল, তাহলে 20-এর 1/4, 20-এর 1/4 মানে হচ্ছে ধরো তোমার 5 মিটার, তো ধরলাম এইটুক, এই জায়গাটুকু, এটা হচ্ছে সেই 5 মিটার, এইটুকুর পানি খালি করে প্রথম পাম্পটা নষ্ট হয়ে গেল। তারপরে কি হলো, বাকি পানি তোলার জন্য একই ক্ষমতা সম্পন্ন আর একটি পাম্প নেওয়া হলো, আবার সেই একই ক্ষমতা সম্পন্ন, মানে তোমার ভাইয়া এখানে দুইটা পাম্পেরই তোমার প্রদত্ত কার্যকর ক্ষমতা দিয়ে দিছে, এখানে দুইটা পাম্পেরই কার্যকর ক্ষমতা দিয়ে দিয়েছে। তোমাকে কি বলছে, পানি তুলতে একই সময় লাগবে কিনা, একই সময় লাগবে কিনা। তাহলে প্রথম পাম্পের জন্য যদি আমি বলি T1, তাহলে T1 ইজ ইকুয়াল টু কি W1 বাই P1। তাহলে আবার সেম, এখন যদি W1 করি, প্রথম পাম্প কতটুকু পানি, আচ্ছা W1 মানে কি mgh ড্যাশ ধরলাম বাই P1। ওকে, P1 এর মান তো দেওয়া আছে 5 হর্স পাওয়ার, তাহলে 5 হর্স পাওয়ার মানে কি 5 × 746 ওয়াট, 5 × 746 করলে হয় 3730 ওয়াট, এটা হচ্ছে
P1 ইজ ইকুয়াল টু P2, অর্থাৎ প্রথম পাম্প দ্বিতীয় পাম্প দুটারই ক্ষমতা। ওকে, তাহলে mgh তাহলে আবার আসবে রো পাই আর স্কোয়ার এল জি এইচ ড্যাশ বাই P1। ওকে, রো পাই আর স্কোয়ার এল। এখন এখানে এলটা একটু জাস্ট খেয়াল করো, আমি এখানে এল আর এইচটা বোঝানোর জন্য এই ম্যাথটা নিয়েছি, না হলে এই ম্যাথটা আমার দরকার ছিল না, কারণ এরকম একটা ম্যাথ আমি আগে সলভ করে দিলাম। এখানে যেহেতু চতুর্থাংশের একটা ব্যাপার আছে, এক চতুর্থাংশ নিয়ে আসছে, তাই আমি একটু ভাবলাম যে এই ম্যাথটা একটু তোমাদেরকে বুঝাই দিই, তোমাদের যেন কোন রকমের ঘাটতি না হয়। আমার এই ক্লাস নেওয়ার উদ্দেশ্য কি বলতো? আমি যে ক্লাসটা নিচ্ছি এতক্ষণ ধরে পড়ালাম, উদ্দেশ্যটা কি? যাতে তোমরা পরীক্ষাতে এই যে ক্লাসটা নিলাম এই ক্লাসটা থেকে একটা সিকিউ পেয়ে যাও, তোমরা যেন 10 মার্ক এখান থেকে সিকিউর করতে পারো। এবং আমি কিন্তু বেসিক থেকে পড়াইছি, তো ক খাও তোমরা এখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে, এমসিকিউ আশা করি যে যে প্রথমে যে বেসিক গুলো পড়লাম ওখান থেকে একটু এমসিকিউ পেতে পারো, কিন্তু আমাদের ক্লাসটা ছিল মেইনলি সিকিউ বেসড। সো আমি আশা রাখতেই পারি যে আমি যতগুলো ম্যাথ সলভ করে দিচ্ছি তুমি এখান থেকে একটা সিকিউ খুবই অনায়াসে কমন পেতে পারবা। তো চলো এটা আবার এখানে ফিরি, কি পড়ছিলাম? রো এর মান জানো, পায়ের মান জানো, আর এর মান জানো, এল প্রথম পাম্পের জন্য এল এতটুকু পানি ছড়াইছে না, দৈর্ঘ্য কত বা স্মরণ করতে হলে এটা এল, 5 মিটারটা এল। এবং এখানে এইচ ড্যাশ কত? এখানে এইচ ড্যাশ কি? প্রথম প্রান্তের সরণ কি 0 যোগ শেষ প্রান্তের সরণ কি এতটুকু উঠছে 5, তাহলে 0 যোগ 5 বাই 2 মিটার ইজ ইকুয়াল টু 2.5 মিটার। ওকে, তুমি সব পেয়ে গেছো, এল পেয়ে গেছো, পেয়ে গেছো, এইচ পেয়ে গেছো, তুমি P1ও পেয়ে গেছো, এখানে সবই পেয়ে গেছো। জাস্ট সময় বের করবা সেকেন্ডে, এবং এট দ্য সেম টাইম তুমি বাকিটুকু এখন করতে পারবা দ্বিতীয় পাম্পের ক্ষেত্রে। দ্বিতীয় পাম্পের ক্ষেত্রে এল কি হবে? দ্বিতীয় পাম্প কি এতটুকু পানি ছড়াইছে না, তাহলে এটুকু এল কত দ্বিতীয় পাম্পের জন্য? 20/20 মাইনাস 5, তাহলে এটা 15 দ্বিতীয় পাম্পের জন্য, তাই না? এখন দ্বিতীয় পাম্পের জন্য এইচ কি হবে? এটা যদি H1 হয়, আর দ্বিতীয় পাম্পের জন্য যদি H2 ধরি, আমি দ্বিতীয় পাম্পের জন্য H2 ধরলাম, এই গড় সরণের মানটা, এটা দ্বিতীয় পাম্পের জন্য বের করছি এইটুকুর জন্য। তাহলে প্রথম প্রান্তের সরণ কতটুকু? 5, এতটুকু উঠছে সে 5, তাই না? 1/4 ছিল কথাটা। আর দ্বিতীয় বা শেষ প্রান্তের সরণ এই যে উঠলো, সে পুরোটাই উঠছে, অর্থাৎ 20/2। তাহলে তুমি দ্বিতীয় পাম্পের জন্য এল জানো, H2 জানো, ক্ষমতাও জানো, প্রশ্নে বলে দিছে একই ক্ষমতার দুটো। তাহলে তুমি এখান থেকে দুইটারই সময় বের করবা, যে জাস্ট কম্প্যারিজন করবা কোনটা বেশি কোনটা কম, বা সময় একই লাগলো কিনা। ওকে, তাহলে যে ম্যাথগুলো করালাম এগুলো থেকেই তুমি একটা গ এবং একটা ঘ খুবই আরামে সিকিউর করতে পারবা। এর পরের প্রশ্নে আসি। এর পরের প্রশ্নটা একটু যদি খেয়াল করি কি বলে, দেখো এখানে বলছে যে একটি পাম্প 200 মিটার গভীর কূপ হতে প্রতি মিনিটে 500 কেজি পানি উত্তোলন করে। একটি পাম্প 200 মিটার গভীর একটি গভীর কূপ হতে প্রতি মিনিটে 500 কেজি পানি উত্তোলন করে। যদি ক্ষমতার 20% অপচয় হয় তাহলে প্রকৃত ক্ষমতা কত? আমি প্রথমে বলছিলাম যেটা কর্মদক্ষতা যদি 80% বলে তাহলে লস হয়েছে কতটুকু? 20%। তাহলে এখানে বলছে কি ক্ষমতার 20% অপচয় হয়েছে, মানে কি কর্মদক্ষতার মান কত? 80%। কর্মদক্ষতার মান হচ্ছে 80%। এরপরে বলছে যে এত গভীর কূপ হতে প্রতি মিনিটে 500 কেজি পানি উত্তোলন করে। ভাইয়া এখন এখানে একটা কথা আছে যে এখানে কিন্তু তোমাকে বলেনি যে এক পানি সম্পূর্ণ খালি করতে, অর্ধেক খালি করতে, 1/4 খালি করতে বলে নাই। এখানে জাস্ট বলছে যে গভীর কূপ হতে, এত মিটার গভীর কূপ হতে পানি তুলছে প্রতি মিনিটে 500 কেজি। তাহলে জাস্ট এখানে এইচ এর মান 500, এখানে 200 ধরে নিবা। এখানে ওরকম ঝামেলা নাই, গড় সরণ এখানে লাগবে না, গড় সরণ ওখানে লাগতো। এখন ধরো যেই ছেলেটা বা যেই মেয়েটা এই ভিডিওটার এই পার্টটুকু দেখলো না, ওই এই ম্যাথটার অ্যান্সারে গড় সরণ খুঁজতে লাগবে, যে গড় সরণ কই ভাই, যদি বাই চান্স চলে আসে। এই জন্যই বলছিলাম যে শেষ পর্যন্ত এই ক্লাসটা দেখো, এই ক্লাসটা শেষে অবশ্যই তুমি বুঝতে পারবে যে ক্লাসটা শেষ হওয়ার পরে যে কেন ক্লাসটা নেওয়া হলো। ক্লাসটাতে সব রকম ম্যাথ তোমার জন্য করে দেওয়া হয়েছে যা তোমার লাগবে এই কুয়ার ম্যাথের টাইপ থেকে। তাহলে এখানে আমরা জাস্ট এইচ ইজ ইকুয়াল টু 200 ধরে করে নিব। এখন আমাদের কাজ কি? আগে ডাব্লুটা যদি বের করি, বা আমি একবারই বের করি কার্যকর ক্ষমতা, P ইজ ইকুয়াল টু W/T, W ইজ ইকুয়াল টু mgh/T।
তাহলে গড় সরণ কখন লাগবে? যখন তোমাকে বলবে যে কুয়া হতে সম্পূর্ণ পানি খালি করতে, অর্ধেক পানি খালি করতে, 1/4, 1/3 পানি খালি করতে, তখন ওই গড় সরণের কাহিনী আসবে। আর নরমালি যদি হয় বলে 200 মিটার গভীর একটা কূপ হতে প্রতি মিনিটে 500 কেজি পানি উৎপাদন করে। নরমালি ভাবে বলে দিল। তখন নরমালি তুমি এইচ এর মান 200 ধরে নিবা। বা যত দেওয়া থাকবে তত ধরে নিবা। ওকে। তো এম এর মান কত বলছে? 500 কেজি। 500, জি কত? 9.8, আর এটা হচ্ছে এইচ হলো 200, এবং সময় তোমাকে বলে দিচ্ছে প্রতি মিনিট মানে 60 সেকেন্ড। প্রতি মিনিট মানে কি? 1 মিনিট মানে কি 60 সেকেন্ড। আমাকে তো সেকেন্ডে কনভার্ট করা লাগবে ওয়াটে অ্যান্সার বের করার জন্য। এখন এখানে যেটা পাবা ওটা হচ্ছে তোমার কার্যকর ক্ষমতা। প্রদত্ত ক্ষমতা তোমাকে বের করতে হবে, বা প্রকৃত ক্ষমতা। আমি আগে বলছিলাম যাহাই প্রকৃত ক্ষমতা তাহাই প্রদত্ত ক্ষমতা। কার্যকর ক্ষমতা পেয়ে গেছো, এটা তুমি জানো। তাহলে ইটা ইজ ইকুয়াল টু কি? আমি যদি কার্যকর প্রদত্ত ক্ষমতা বা প্রকৃত ক্ষমতাকে পি ড্যাশ ধরলাম, প্রকৃত ক্ষমতাকে ধরলাম পি ড্যাশ, আর কার্যকর ক্ষমতা হয়েছে পি, যেটার মান আমি বের করবো এখানে। তাহলে ইটা ইজ ইকুয়াল টু পি বাই পি ড্যাশ ইন্টু 100, যে টোটালটার উপর একটা পার্সেন্ট। এভাবে জাস্ট বাকিটা তোমার ক্যালকুলেশন। ওকে, এখন আরেকটা ম্যাথ, আজকের ফাইনাল ম্যাথ। ওকে, এখানেও সেম কথা বলছে যে একটি পাম্প 200 মিটার গভীর একটি কূপ হতে প্রতি মিনিটে 500 কেজি পানি তুলে, এখানে আবার এক্সট্রা করে একটু লাগাই দিছে লেজ। সেটা কি? 20 মিটার পার সেকেন্ড বেগে আমার নিক্ষেপ করে। জিনিসটা একটু বুঝো যে এটা যদি তোমার কুয়া হয় বা কূপ হয়, সেই কূপে ধরো তোমার পানি আছে, ধরো একটু পানি আছে। সেই পানির কি করলো যে এখানে একটা পাইপ লাগালা, এই পাইপের মাধ্যমে কি হলো? পানি উঠছে। এই পাইপের মধ্য দিয়ে পানি উঠছে। কতটুকু পানি উঠছে? প্রতি মিনিটে 500 কেজি পানি উঠছে। ওকে, আর 20 মিটার পার সেকেন্ড আবার নিক্ষেপ করছে। অর্থাৎ এইখান থেকে যখন উঠলো তখন এইখানে আবার একটা বেগে নিক্ষেপ করছে। সেটা কি? 20 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে এখানে দুইটা কাজ হচ্ছে। এক, সে পানি তুলছে, আবার সে নিক্ষেপও করছে। তুলার কাজটা কি হচ্ছে? বিভব শক্তি, এবং নিক্ষেপের কাজটা হচ্ছে গতি শক্তি, তাই না? তাহলে এখানে আবার সেম যে ক্ষমতা 20% অপচয় হলো, তাহলে এখানে ইটার মানটা পেয়ে যাচ্ছে আমি 80%, তাই না? ক্ষমতা 20% অপচয় হয়ে গেলে আছে কতটুকু, বা কাজ হচ্ছে কত পার্সেন্ট? 80%। ওকে, এখন তাহলে তোমাকে আবার যদি আমি বলি এখানে প্রকৃত ক্ষমতাই আবার চাইছে, তোমাকে বের করতে হবে কি? কার্যকর ক্ষমতা W/T। এখানে দুই ধরনের কাজ হয়েছে না? এখানে কি শুধু উঠাইছে? এখানে তো শুধু উঠাইনি। এখানে কি শুধু উঠাইছে ভাইয়া? না, এখানে উঠাইছে আবার সে নিক্ষেপও করছে। অর্থাৎ বিভব শক্তি হয়েছে, এদিকে আবার গতি শক্তিও হয়েছে। তাহলে উঠানোতে কাজ কত? mgh, আবার নিক্ষেপ করতে কাজ কত? হাফ mv² বাই টি কত? 1 মিনিট মানে কি 60 সেকেন্ড। ওকে, তাহলে mgh, m কত? m হচ্ছে 500, g হচ্ছে 9.8, এরপরে এইচ কত বলো তো ভাইয়া? এইচ হচ্ছে 200। কারণ কি? কারণ এখানে গড় সরণ লাগবে না। এখানে বলে নাই যে অর্ধেক খালি, সম্পূর্ণ খালি, এতটুকু খালি, অতটুকু খালি, বলে নাই। জাস্ট বলছে উঠাই নিছে। তাহলে এখানে জাস্ট 200। আচ্ছা, প্লাস হাফ mv², আবার m হচ্ছে 500, আর v² মানে হচ্ছে কত? v কত? এই যে 20, v হচ্ছে 20, তাহলে 20² বাই 60। তাহলে আবার তুমি পেয়ে গেলা কার্যকর ক্ষমতা। এখান থেকে তুমি আবার প্রদত্ত ক্ষমতা বের করতে পারবা যে ইটা ইজ ইকুয়াল টু কার্যকর ক্ষমতা বাই প্রদত্ত ক্ষমতা ইন্টু 100%। এখান থেকে তুমি প্রদত্ত ক্ষমতার মানটা বা প্রকৃত ক্ষমতার মানটা বের করতে পারবা। এটা হচ্ছে প্রকৃত ক্ষমতা। ওকে, তো এই যে টাইপের ম্যাথগুলো করলাম, আশা করছি এইটা থেকে তোমরা একটা সিকিউ কমন পাবা ইনশাল্লাহ। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। পর্ব 1 এখানে শেষ হলো। আগামীতে পর্ব 2 তোমাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণের জন্য আলবিদা। আসসালামু আলাইকুম।